আর তারপরের দিন আমরা নেক্সট কিন্তু এর উপরে এমসিকিউ আছে, এমসিকিউ গুলো কিন্তু ধরে ধরে প্র্যাকটিস করব, ঠিক আছে? বুঝতে না পারলে পাশে মেসেজ বক্সে আমাকে জানাবে যে এই জায়গাটা বুঝতে পারিনি, আমি আবার রিপিট করব। কেউ কথা বলবে না, কারণ ক্লাসটা রেকর্ড হচ্ছে, তো পরবর্তী টাইমে অনেকেই আবার দেখবে ক্লাসটা। দেখো, দেখো ক্লিয়ার দেখা যাচ্ছে? তোমরা একটু মেসেজ বক্সে জানিয়ে দাও যে আমি যে পেজটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা কি পুরো ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা। কি এটা একটা আমাদের পৃথিবী, তাই তো? এটা বড় একটা পৃথিবী। এবার বলছে আমাদের পৃথিবীর আমাদের যে ভারতবর্ষ, দেখো ছবিটার দিকে যদি লক্ষ্য করো ভালো করে দেখবে ছবিটা। এই যে ছবিটা দেখো, এইখানে কি রয়েছে? আমাদের ভারত। এইখানে ঠিক রয়েছে কি ভারত রয়েছে? বোঝার বিষয় আছে, ভালো করে বুঝবে, কারণ এমসিকিউ প্র্যাকটিস করে পরীক্ষা কমন পাবে না। এটা আমাদের ভারত রয়েছে। ডেমো ক্লাসটা কিসের নিচ্ছেন? জিওগ্রাফি। সব সব পরীক্ষায় আসবে, টেট বাদে সব পরীক্ষার জন্য, টেট বাদে সব পরীক্ষার জন্য। আগে ক্লাসটা করো, তারপরে সবকিছু বলে দেবো। তাহলে দেখো, এই যে আমাদের এটা ভারতবর্ষ, আমাদের এই ভারতবর্ষ দুটো পাতের মিডিল অবস্থান। এই পাত দুটোর নাম তোমরা মনে রাখবে, পিডিএফ দিয়ে দেবো, মনে রাখবে। একটাকে বলছে টেকটনিক পাত, আর একটাকে বলছে ইন্দো অস্ট্রেলীয় পাত। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে আমাদের ভারতবর্ষ কোন দুটি পাতের মধ্যবর্তী স্থানে অবস্থান করে, তাহলে আনসার কি হবে? একটা হবে কি টেকটনিক পাত, আর একটা হবে ইন্দো অস্ট্রেলীয় পাত। এই দুটি পাত ছাড়াও আমাদের এই পুরো পৃথিবীটা, সমগ্র এই পৃথিবীটা কটি পাতের সমন্বয়ে তৈরি হয়েছে? 7টি পাতের। এটা পুরোটা আমাদের পৃথিবী। এই পুরো পৃথিবীটা 7টা মোটা বোটা, মানে 7টা বড় বড় পাত নিয়ে তৈরি, ঠিক আছে? এগুলো এখন আমরা জানবো না ডিটেলসে, কারণ আজকে আমরা পড়ছি ভারতের অবস্থান। এগুলো কিন্তু পরে জানবো যখন আমরা পাত সংক্রান্ত চ্যাপ্টার পড়বো। তাহলে পুরো পৃথিবীটা কি বলো, দেখা যাচ্ছে না? অনেক এসএমএস করছে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না গো? দেখা যাচ্ছে স্যার, ভিডিও ঠিকঠাক আছে স্যার দেখা যাচ্ছে হ্যাঁ, না। যারা দেখতে পাচ্ছ না, যারা দেখতে পাচ্ছ না ক্লাস থেকে লেফট নাও, দিয়ে আবার জয়েন করো। তোমাদের প্রবলেম, আমার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। বলছে আমাদের এটা পুরোটা পৃথিবী, ঠিক আছে? এই পৃথিবীটা বড় বড় 7টা পাত নিয়ে তৈরি হয়েছে। ঠিক তেমনি আমাদের এই ভারতবর্ষটা দুটো পাতের মিডিল অবস্থান করছে। একটার নাম হচ্ছে কি টেকটনিক পাত, আর একটাকে বলছে ইন্দো অস্ট্রেলীয় পাত। মনে থাকবে, এই দুটো পাত কিন্তু মনে রাখবে পরীক্ষার জন্য। তাহলে আমাদের ভারতবর্ষ দুটো পাতের মিডিল অবস্থান করছে। নাম্বার 1 হচ্ছে টেকটনিক পাত, 2 নাম্বার হচ্ছে কি ইন্দো অস্ট্রেলীয় পাত। প্রথম পয়েন্ট, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, খুবই পরীক্ষা আসে এই প্রশ্নটা। তারপর দেখো, বলছে ভারত বিশ্বের 7ম দেশ এবং জনসংখ্যার দিক থেকে চীনের মানে পরে অবস্থান করছে। 2011 জনগণনা অনুযায়ী পরীক্ষায় 2 ধরনের প্রশ্ন আসতে পারে। পরীক্ষায় কিরকম প্রশ্ন আসতে পারে? যে 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যার দিক থেকে স্থান কততম? তাহলে আনসার কি হবে? দ্বিতীয়। বোঝা গেল? দ্বিতীয়। যদি পরীক্ষায় প্রশ্ন এরকম আসে যে বর্তমানের জনসংখ্যা অনুযায়ী জনসংখ্যার বিচারে ভারতের স্থান কত, তাহলে আনসার করবে কি 1 নাম্বার। কারণ আমরা প্রত্যেকেই জানি ভারত কিন্তু চীনকে ছাপিয়ে গেছে। কিন্তু আমরা জানি প্রতি 10 বছর অন্তর জনসংখ্যা গণনা হয়, কিন্তু 2021 সালে তো জনসংখ্যা গণনা হয়নি, কারণ করোনা চলছিল, তাই তো? করোনার জন্য কোনো জনসংখ্যা গণনা হয়নি। আলাদাভাবে আনঅফিসিয়ালি জানা গেছে যে আমাদের ভারতবর্ষের জনসংখ্যা চীনকে ছাপিয়ে গেছে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বর্তমানে ডেটা অনুযায়ী, ভালো করে প্রশ্নটা বোঝো, কারণ এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন, বর্তমানে ডেটা অনুযায়ী ভারতের জনসংখ্যার বিচারে ভারতের অবস্থান কত? তাহলে আনসার কি করবে তোমরা বলো? সালের জনগণনা অনুযায়ী, হ্যাঁ বলছে কি 2011 সালের জনগণনা, 2011 সালের জনগণনা অনুযায়ী কিন্তু হবে কি দ্বিতীয়। এই পয়েন্ট দুটো ভালো করে মনে রাখবে, প্রশ্ন একটু ট্রিকি করে দিলে কিন্তু গুলিয়ে ফেলো না, ঠিক আছে? তারপর দেখো, তারপর বলছে আয়তনে ভারত সমগ্র পৃথিবীর 2.4% স্থান দখল করে। যেমন দেখো, এটা ধরো পুরোটাই পৃথিবী, তাই তো? এই পুরোটাই পৃথিবী। এই পৃথিবীটার আয়তন কত বা ক্ষেত্রফল কত? 100%, ঠিক আছে? এই পুরো পৃথিবীটা যদি 100% হয়, তাহলে আমাদের এই ভারতবর্ষের আয়তন কত হবে? 2.4%। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই পরীক্ষা আসে, আমি বলে দিচ্ছি কিন্তু মনে রাখবে। তাহলে আমাদের ভারতবর্ষের টোটাল আয়তন কত পৃথিবীর সাপেক্ষে?
2.4%। আমি সব জিজ্ঞেস করবো ক্লাসের পর তোমাদের। তারপর দেখো, তারপর আবার বলা হয়েছে যে জনসংখ্যার বিচারে বিশ্বের মোট জনসংখ্যার 17.74। ডেটাগুলো মনে রাখো, এখানে তো বোঝার কিছু নেই, ডেটাগুলোকে মুখস্থ করতে হবে। ধরো আমাদের টোটাল পৃথিবীতে জনসংখ্যা আছে 100%, ওকে 100% আছে, তাহলে আমাদের ভারতবর্ষের জনসংখ্যা কত আছে? 17.74%। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। সবই কিন্তু 2011 সালের জনগণনা অনুযায়ী, এটাও কিন্তু মনে রাখবে, কারণ 2011 সালের পরে কিন্তু আমাদের কোন রকম জনসংখ্যা গণনা হয়নি। ক্লিয়ার সবার? যেটুকু পড়ালাম সবার ক্লিয়ার? কারো কনফিউশন আছে? তারপর দেখো, তারপর জিনিসটা বোঝো, এখানে বলছে আয়তনের বিচারে বিশ্বের 10টি দেশের নাম জানতে হবে। তাহলে আমাদের 10টি দেশের নাম কিন্তু আমাদেরকে ভালো করে জানতে হবে। একটা হচ্ছে কি রাশিয়া, কানাডা, আমেরিকা, চীন, ব্রাজিল, অস্ট্রেলিয়া, ভারত, আর্জেন্টিনা, কাজাকস্তান এবং আলজেরিয়া। এই 10টা নাম তোমাদেরকে ঠুটস্থ করে রাখতে হবে, মনে রাখবে। বিশেষ করে আমি যেগুলো নাম বলবো সেগুলো বেশি বিশেষ করে মনে রাখবে। যেমন দেখো, যেমন তোমাকে প্রশ্ন কিরকম হতে পারে, আয়তনের দিক থেকে আমাদের ভারতবর্ষের অবস্থান কততম? পরীক্ষা ফার্স্ট কোশ্চেন, আয়তনের দিক থেকে আমাদের ভারতবর্ষের অবস্থান কততম? আনসার হবে কি 7 নাম্বার, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি, পৃথিবীর সব থেকে বৃহত্তম দেশের নাম কি? আনসার হবে কি রাশিয়া। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশের নাম কি? তখন আনসার হবে তোমাদের কানাডা, মনে থাকবে। তৃতীয় নাম্বারে রয়েছে কি আমেরিকা, আর চতুর্থ স্থানে রয়েছে চীন। বিশেষ করে 4 পর্যন্ত মনে রাখবে, রাশিয়া, কানাডা, আমেরিকা, চীন, মনে থাকবে। রাশিয়া, কানাডা, আমেরিকা, চীন, এই 4টি দেশ হচ্ছে পরপর মানে সাজানো থাকবে বৃহত্তম দিক থেকে, মানে আয়তনের দিক থেকে। এবার যেটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য হতে পারে যে আমাদের ভারতবর্ষ কোন আয়তনের দিক থেকে আমাদের ভারতবর্ষ কোন দুটি দেশের মধ্যবর্তী স্থানে অবস্থান করে? তখন আনসার করবে কি অস্ট্রেলিয়া, আর একটা হচ্ছে কি আর্জেন্টিনা। প্রশ্নটা বুঝতে পেরেছো? প্রশ্ন পরীক্ষা আসতে পারে যে আয়তনের দিক থেকে আমাদের ভারতবর্ষ কোন দুটি দেশের মধ্য স্থানে অবস্থান করে? আনসার হবে কি অস্ট্রেলিয়া এবং হবে কি আর্জেন্টিনা। দেখো অস্ট্রেলিয়া এবং আর্জেন্টিনার মিডিলে কিন্তু অবস্থান করছে। ক্লিয়ার? পরীক্ষায় তোমাদের এরকম ভাবেও সাজাতে দিতে পারে, কারণ এখনকার দিনে প্রশ্ন অনেক বেশি জটিল করছে, তাই ভালো করে মনে রাখো। কিরকম প্রশ্ন দিতে পারে? এরকম যে অপশন এ ভারত, ঠিক আছে, গেটার দেন, তারপর দিল অস্ট্রেলিয়া, ঠিক আছে, তারপর আবার গেটার দেন, তারপরে দিয়ে দিল তোমাদের আর্জেন্টিনা, এটা অপশন এ। অপশন বি দিল আর্জেন্টিনা, ভারত, তারপর অস্ট্রেলিয়া। বুঝতে পেরেছো প্রশ্নটা কি বললাম? তাহলে অপশন সি দিল, মানে তোমাকে সাজাতে দিতে পারে, প্রশ্ন জটিল করে দিতে পারে, কারণ প্রশ্ন এখন দিন দিন ডিফিকাল্ট হচ্ছে। তাহলে এইগুলো আমি সবই এমসিকিউ আকারে তোমাদের প্র্যাকটিস করাবো। কারো বুঝতে প্রবলেম? জানা, কারো বুঝতে প্রবলেম? না স্যার। ওকে, তারপর দেখো, তারপর যে পয়েন্টটা তোমাদেরকে মনে রাখতে হবে, বলছে ভারতের অবস্থান বুঝতে গেলে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের ব্যাপারটা জানতে হবে। এবার আমরা ছোট্ট করে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ সম্পর্কে জানবো, এর উপরে বিস্তারিত ক্লাস আছে পরে, কিন্তু ছোট্ট করে জানবো। দেখো এটা কি, এটা আমাদের পৃথিবী, ভালো করে বোঝো, এটা আমাদের পৃথিবী। দেখো এই পৃথিবীর ওপর দিয়ে অনেকগুলো রেখা চলে গেছে, দেখো এইভাবে গেছে না, এই যে রেখা, এই রেখাগুলোকে আমরা কি বলবো? অক্ষাংশ বলবো, মনে থাকবে। এই রেখাগুলোকে আমরা অক্ষাংশ বলবো। আর এই দিকে দেখো এইভাবে চলে গেছে, এইভাবে, এই রেখাগুলোকে আমরা কি বলবো? এই রেখাগুলোকে আমরা বলবো দ্রাঘিমাংশ। ভালো করে বোঝো, কিভাবে মনে রাখবো? দ্রাঘিমা মানে কি? দৈর্ঘ্য। দৈর্ঘ্য মানে কি? এইটাকে আমরা তো এইগুলোকে দৈর্ঘ্য বলি, এর দৈর্ঘ্য। আর এইটাকে আমরা প্রস্থ বলবো, নিচের দিক থেকে প্রস্থ। আর দৈর্ঘ্য মানে কি? লম্বা, মানে এইটা লম্বা লম্বিটাকে দৈর্ঘ্য বলবো। সেইভাবে মনে রাখো, দ্রাঘিমা মানে হচ্ছে কি উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তার লাভ করেছে, আর অক্ষাংশ কোনগুলো? পূর্ব থেকে পশ্চিম দিকে অবস্থান করেছে। জিনিসটা ক্লিয়ার? তাহলে দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ এগুলো ডিটেলসে জানতে হবে, কিন্তু পরে জানবো আমরা, এই ক্লাসে না।
তারপর দেখো, এবার বলছে দেখো পৃথিবীকে নিরক্ষরেখা উত্তর ও দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে। জিনিসটা যদি ভালো করে দেখো, এই দেখো এই একটা রেখা গেছে, দেখতে পাচ্ছ ম্যাপে, এই একটা দৈর্ঘ্য রেখা, এই রেখাটির নাম কি? এই রেখাটির নাম হচ্ছে আমাদের নিরক্ষরেখা। এই রেখাটি কি করেছে? পৃথিবীকে দুটি অংশে ভাগ করেছে। ওপর দিকটাকে কি বলা হয়? উত্তর গোলার্ধ। নিচের দিকটাকে কি বলা হয়? দক্ষিণ গোলার্ধ। বোঝা গেল? তাহলে ওপর দিকটাকে বলা হয় উত্তর গোলার্ধ আর নিচের দিকটাকে বলা হয় দক্ষিণ গোলার্ধ, এটাই বলা হয়েছে। আবার দেখো এই বরাবর একটা রেখা চলে এসেছে, এই বরাবর লম্বা করে। এই রেখাটাকে কি বলা হয়? এই রেখাটাকে বলা হয় কি? মূল মধ্য রেখা। মনে থাকবে, এই রেখাটাকে বলা হয় মূল মধ্য রেখা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে মূল মধ্য রেখার কাজ কি? মূল মধ্য রেখার কাজ হচ্ছে আমাদের পৃথিবীকে পূর্ব এবং পশ্চিমে ভাগ করা। এই দিকটাকে বলবো আমরা পূর্ব ভাগ আর এই দিকটাকে আমরা বলবো পশ্চিম ভাগ। জিনিসটা ক্লিয়ার? কারো বুঝতে প্রবলেম এবার বলো? জানাও কারো বুঝতে প্রবলেম হলে। না স্যার। ওকে, আরেকটা জিনিস ভালো করে লক্ষ্য করো, যদি পরীক্ষায় তোমাদের একটা প্রশ্ন দেয়, আচ্ছা ম্যাপ দেখে বলবে, ঠিক আছে, আমি বলবো না, ম্যাপ দেখে যদি বলে তোমাদের যে পরীক্ষা যদি এরকম প্রশ্ন দেয়, ভারতের কোন গোলার্ধে জলভাগের পরিমাণটা বেশি, সরি ভারত না, পৃথিবীর কোন গোলার্ধে জলভাগের পরিমাণটা বেশি, অ্যান্সার কি হবে বলো তো? কি হবে অ্যান্সার? পৃথিবীর কোন গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি, তখন অ্যান্সার কি করবো আমরা বলো? ছবি দেখে বলো, ছবিটা দেখো। একদম, শিবানী মাহাতো বলছে সাউথ, আর বাকিরা? উত্তর গোলার্ধ বাকিরা বলো বলো, উত্তর গোলার্ধ। মেসেজ করো, মেসেজ বক্সে লেখো, পাশে মেসেজ বক্স আছে, তোমরা তোমরা কথা বলো না, মেসেজ বক্সে বলো। একদম, ফেরদৌসী বলছে সাউথ, ওকে একদম ঠিক। কারণ দেখো ভালো করে যদি দেখো, এইগুলো কি? এইগুলো তো সব দেশ, তাই না? এগুলো সবই কিন্তু আমাদের দেশ, এগুলো সব দেশ, দেখো দেশ, বিভিন্ন ধরনের দেশ। কিন্তু নিচে যেটা রয়েছে দেখো এই সাদা কালারের, হ্যাঁ একদম নিচে যেটা রয়েছে সেটা কিন্তু সব জল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর দক্ষিণ গোলার্ধে কিন্তু জলভাগের পরিমাণটা বেশি। ক্লিয়ার? ওকে, আর একটা প্রশ্ন তোমাদেরকে আমি করি, প্রশ্নটা এরকম যে পৃথিবীর সাপেক্ষে আমাদের ভারতবর্ষ কোন গোলার্ধে অবস্থান করে? এগুলো সব এমসিকিউ করাবো। পৃথিবীর সাপেক্ষে আমাদের ভারতবর্ষ কোন গোলার্ধে অবস্থান করে বলো দেখি কে পারে? ইস্ট, একদম নর্থ ইস্ট, একদম কারেক্ট হবে, নর্থ ইস্ট। জিনিসটা দেখো, এটা কি? এটা একটা নিরক্ষরেখা, মানে নিশ্চয়ই ভারত তাহলে উত্তর গোলার্ধে অবস্থান করছে। আবার এই যে চলে গেল মূল মধ্য রেখা, তার মানে কি আমাদের ভারত এটা। তাহলে আমাদের ভারত পৃথিবীর উত্তর পূর্ব গোলার্ধ, কি বললাম? আমাদের ভারত উত্তর পূর্ব গোলার্ধে কিন্তু অবস্থান করছে। ক্লিয়ার? বিসিএস এ প্রচুরবার প্রশ্নটা এসছে, অনেকবার এসছে, এটা কিন্তু মাথায় রাখো। চলো নেক্সট দেখো, নেক্সট ভালো করে দেখো এবার এখানে কি বলা হয়েছে। বলছে নিরক্ষরেখার সাহায্যে উত্তর বা দক্ষিণ গোলার্ধে যদি কোনো স্থানের অবস্থান বোঝায় তাকে আমরা কি বলবো? অক্ষাংশ। তাহলে ভালো করে বোঝো, অক্ষাংশ আমরা কাকে বেস করে নির্ণয় করি? যদি পরীক্ষায় প্রশ্ন আসে, অক্ষাংশ আমরা কাকে বেস করে তৈরি করি? কি হবে অ্যান্সার? বুঝতে না পারলে বলবে, কারণ কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তাহলে বলো যে অক্ষাংশ আমরা কিসের উপর ভিত্তি করে নির্মাণ করি বা কিসের উপর ভিত্তি করে তৈরি করি? কি হবে অ্যান্সার? ওকে, আমি বলে দিই, দেখো দেখো এটা কি? এটা একটা নিরক্ষরেখা, তাই তো? এটা যদি নিরক্ষরেখা হয়, এর উপর দিয়ে যতগুলো রেখা গেছে সেটাকে আমরা কি বলবো? অক্ষাংশ বলবো। তাহলে অক্ষাংশের মূল ভিত্তি কি? দেখো, অক্ষাংশের মূল ভিত্তিটা কি? অক্ষাংশের মূল ভিত্তি তো এই নিরক্ষরেখা, তাই না? তাহলে নিরক্ষরেখার উপরে ভিত্তি করেই তো আমরা অক্ষাংশ নির্মাণ করছি। বোঝা গেল? ওপর দিকে গেলে হবে উত্তর, একদম ওপর দিকে গেলে উত্তর, আর নিচের দিকে যত যাবো সেটা হবে আমাদের দক্ষিণ। এটা কিন্তু মাথায় রাখো। দেখো লেখা আছে যে নিরক্ষরেখার সাহায্যে উত্তর বা দক্ষিণ গোলার্ধে যদি কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যায় সেটাকে আমরা বলবো কি? অক্ষাংশ। ওকে, আবার বলছে দেখো অক্ষাংশগত অবস্থানের শেষে
উত্তর বা দক্ষিণ লিখতে হয়। মনে মানে কোন গোলার্ধে আছে সেটা বোঝাবার জন্য। জিনিসটা আমি বুঝিয়ে দিই, দেখো, তাহলে মুখস্থ করতে হবে না। এখানে দেখো ভালো করে, এটা কি, এটা একটা 0 ডিগ্রি মান। আচ্ছা, যদি পরীক্ষায় প্রশ্ন আসে, ভালো করে বোঝো, যদি পরীক্ষা এরকম প্রশ্ন দেয় যে নিরক্ষরেখার মান কত, 0 ডিগ্রি উত্তর, 0 ডিগ্রি দক্ষিণ, 0 ডিগ্রি পূর্ব আর 0 ডিগ্রি পশ্চিম, কি হবে আনসার বলো তো? আনসার বলো। নিরক্ষরেখার মান কত, 0 ডিগ্রি উত্তর, 0 ডিগ্রি দক্ষিণ, 0 ডিগ্রি পূর্ব, 0 ডিগ্রি পশ্চিম, আর অপশনে রয়েছে 0 ডিগ্রি, অনলি 0 ডিগ্রি, কি হবে আনসার তখন? বলো। একদম শুধু 0 ডিগ্রি, কারণ নিরক্ষরেখা 0 ডিগ্রি, 0 ডিগ্রির কোনো উত্তর বা দক্ষিণ কিন্তু হয় না। ওকে, একদম সবার সঠিক, ঠিক আছে, মাথায় রাখবে। এবার যত ওপর দিকে যাব সেগুলোকে আমরা কি বলবো, উত্তর। মানে 10 ডিগ্রি উত্তর, 10 ডিগ্রি, 20 ডিগ্রি উত্তর। আবার নিচে যখন যাব সেটাকে আমরা বলবো কি, 20 ডিগ্রি দক্ষিণ, 10 ডিগ্রি দক্ষিণ, 30 ডিগ্রি দক্ষিণ, এটাকে বলা হয়েছে। বোঝা গেল? তাহলে উত্তর দক্ষিণ বোঝাতে আমরা কিন্তু রেখার পাশে কিন্তু যে ডিগ্রিটা লিখবো, সেই ডিগ্রির পাশে কিন্তু উত্তর দক্ষিণ আমরা লিখবো। ক্লিয়ার? তারপর দেখো, তারপর বলছে আবার মূল মধ্য রেখা পৃথিবীকে পূর্ব গোলার্ধ এবং পশ্চিম গোলার্ধে ভাগ করেছে। এই দেখো মূল মধ্য রেখাটা ভালো করে দেখে নাও। এই যে রেখাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রেখাটা কি বলছে, মূল মধ্য রেখা ব্ল্যাক কালারে রয়েছে। এই গোলার্ধ, এটাকে বলছে কি পশ্চিম গোলার্ধ, আর এটাকে বলছে পূর্ব গোলার্ধ। তার মানে কি, এই যে রেখাগুলো প্রত্যেকটা কিন্তু কি পশ্চিম লেখা থাকবে, আর এইদিকে যতগুলো থাকবে সেগুলোকে আমরা সবগুলোকে কি বলবো, পূর্ব গোলার্ধ বলবো। বুঝা গেল? সেটাই বলা হয়েছে। দেখো, মূল মধ্য রেখা পৃথিবীকে পূর্ব গোলার্ধ পশ্চিম গোলার্ধে ভাগ করে। মূল মধ্য রেখা দিয়ে পূর্ব বা পশ্চিম গোলার্ধে কোন স্থানে অবস্থান নির্ণয় হয় সেটা বোঝায়। ঠিক আছে, দ্রাঘিমাংশগত অবস্থানের শেষে পূর্ব পশ্চিম লিখতে হয়, মানে কোন গোলার্ধে রয়েছে সেটা বোঝাবার জন্য। ঠিক উল্টো, অর্থাৎ অক্ষাংশের ক্ষেত্রে উত্তর দক্ষিণ লিখতে হয়, আর মূল মধ্য রেখার ক্ষেত্রে আমরা কি লিখবো, পূর্ব পশ্চিম লিখবো। কারো বুঝতে প্রবলেম? এবার জানাবো। কারো বুঝতে প্রবলেম হলে বলো। স্যার আরেকবার বললেন ভালো হতো। আচ্ছা, আরেকবার বলছি, শোনো ভালো করে, জিনিসটা বুঝতে হবে, হ্যাঁ, বুঝে নাও। আমরা দেখলাম এটা তো আমাদের পুরোটা পৃথিবী, এটা পুরোটাই আমাদের পৃথিবী, ভালো করে বোঝো। এই পুরো পৃথিবীটার মিডিল দিয়ে গেছে কে, এটা হচ্ছে কি নিরক্ষরেখা। তাহলে নিরক্ষরেখার ওপর দিকে আমরা যত যাব সেটাকে বলবো আমরা উত্তর, মানে উত্তর গোলার্ধ। নিচের দিকে যত আসবো সেটাকে আমরা বলবো কি, দক্ষিণ গোলার্ধ। তাহলে এই যে এটা 0 ডিগ্রি, এটা হচ্ছে 10 ডিগ্রি, এটা 15 ডিগ্রি, এটা 20 ডিগ্রি, এভাবে ওপর ওপর চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এগুলো তো আমরা কি লিখবো, 10 ডিগ্রি উত্তর, 20 ডিগ্রি উত্তর, 30 ডিগ্রি উত্তর, কারণ নিরক্ষরেখার ওপর দিকে আছে। যদি নিরক্ষরেখার নিচের দিকে আসে তখন আমরা কি লিখবো, 10 ডিগ্রি দক্ষিণ, 20 ডিগ্রি দক্ষিণ, 30 ডিগ্রি দক্ষিণ, এইভাবে করতে করতে 90 ডিগ্রি পর্যন্ত চলে আসবে। বোঝা গেল? তাহলে একটা প্রশ্ন যদি পরীক্ষা তোমাদের আসে, সুমেরু, মানে যদি প্রশ্ন আসে যে মানে নিরক্ষরেখার সব থেকে উত্তরে কত ডিগ্রি অক্ষাংশ রয়েছে, কি হবে আনসার? নিরক্ষরেখার উত্তরে সর্বোচ্চ উত্তরে কত ডিগ্রি অক্ষাংশ রয়েছে, কি হবে আনসার? একদম 90 ডিগ্রি উত্তর, কিন্তু 90 ডিগ্রি নর্থ, এটা কিন্তু ভুল করবে না। 90 ডিগ্রি নর্থ, ওকে, 90 ডিগ্রি নর্থ। আর দক্ষিণ যদি হয় 90 ডিগ্রি সাউথ, এটা কিন্তু মনে রাখো। ওকে, এবার দেখো মূল মধ্যরেখা, ভালো করে বোঝো। এবার বলছে কি মূল মধ্যরেখা, যেটা দেখো এই যে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছ এইটা, ঠিক আছে, এটাকে বলছে মূল মধ্যরেখা। মূল মধ্যরেখার মান কত, 0 ডিগ্রি। দেখো এখানে সুন্দর করে লেখা আছে, মূল মধ্যরেখার মান হচ্ছে কত, 0 ডিগ্রি আছে। তাহলে মূল মধ্যরেখার মানও কিন্তু আমরা পাবো 0 ডিগ্রি, এটা কিন্তু মনে রাখবে। এবার দেখো, এই মূল মধ্যরেখা কি করছে আমাদের, একদম আমাদের এই মূল মধ্যরেখা কি করছে, আমাদের পুরো পৃথিবীটাকে পূর্ব পশ্চিম গোলার্ধে ভাগ করেছে। অর্থাৎ পূর্ব দিকে যদি থাকে তাহলে পূর্ব প লিখতে হবে, পয় দীর্ঘ লিখবো। আর যদি পশ্চিম দিকে লিখে থাকে সেটা প লিখবো। পশ্চিম, প মানে পশ্চিম, আর পয় দীর্ঘ মানে পূর্ব, এটা এখানে কিন্তু বলা হয়েছে। এবার ক্লিয়ার হচ্ছে সবার? হ্যাঁ স্যার। ওকে, কারো বুঝতে প্রবলেম হলে জানাবে। চলো নেক্সট দেখো, ভালো করে বোঝো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে পরীক্ষা খুবই আসে এখানে। চলো দেখো, এখানে জিনিসটা দেখো,
বলছে ভারতের অক্ষাংশগত অবস্থান, মূল ভূখণ্ড হচ্ছে 8°4। দেখো এই 8°4, মানে অক্ষাংশ মানে কি, এই যে এইভাবে যাচ্ছে এগুলোকে বলছে অক্ষাংশ। তাহলে ভারতের দক্ষিণতম অক্ষাংশ বিন্দুর নাম কি? ভারতের দক্ষিণতম অক্ষাংশের মান কত যদি পরীক্ষা আসে, তাহলে কি হবে আনসার? 8°4 নর্থ। কখনো 8°4 সাউথ করবে না, কারণ ভারত সবসময় উত্তর গোলার্ধে অবস্থান, নিরক্ষরেখার ওপরে হচ্ছে ভারত, তাই সবসময় নর্থ হবে। ভারতের ক্ষেত্রে সাউথ বলে কিছু নেই, মনে থাকবে। আর ওয়েস্ট বলে কিছু নেই, পশ্চিম বলে কিছু নেই, উত্তর আছে আর পূর্ব আছে, এটা মাথায় রেখো। তাহলে দেখো ভালো করে ক্লিয়ার করে নাও। তাহলে এখানে বলছে ভারতের দক্ষিণতম, ভারতের মূল ভূখণ্ড, মূল ভূখণ্ড মানে কি, এই দেখো মূল ভূখণ্ড, এটা হচ্ছে ভূখণ্ড, ঠিক আছে, অর্থাৎ ল্যান্ড। সেই জন্য বলা হয়েছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম, ভালো করে শোনো, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অক্ষাংশের মান কত? আনসার হবে কি 8°4 নর্থ। পরীক্ষা থাকবে 8°4 সাউথ, নর্থ, ইস্ট, ওয়েস্ট, এরকম আনসার থাকবে, সবসময় নর্থ হবে আনসার। যেটার নাম হচ্ছে কি কন্যাকুমারী, এই জায়গাটার নাম হচ্ছে কি কন্যাকুমারী। দেখো কন্যাকুমারী লেখা আছে তামিলনাড়ুতে। আবার দেখো ভারতের উত্তরতম অক্ষাংশের মান কত? ভারতের উত্তরতম অক্ষাংশের মান মনে রাখতে হবে, এগুলো মুখস্থ, 37°6 নর্থ। ওকে, 37°6 নর্থ, যেটার নাম হচ্ছে কোথায়? কাশ্মীরের ইন্দ্রাকল। এবার প্রশ্নটা কিরকম হতে পারে এখান থেকে? প্রশ্নটা তোমাদের এরকম হতে পারে যে ভারতের দক্ষিণতম মূল ভূখণ্ডের, বা প্রশ্ন এইভাবে বলতে পারে ভারতের ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি? কি হবে আনসার বলো তো? ভারতের দক্ষিণতম মূল ভূখণ্ডের নাম কি বলো? একদম, তখন আনসার করবো কি আমরা? কন্যাকুমারী। দেখো লেখা আছে কন্যাকুমারী, এই জায়গাটার নাম হচ্ছে কি কন্যাকুমারী, একদম। আর যদি বলে ভারতের উত্তরতম বিন্দুর নাম কি, ভারতের উত্তরতম বিন্দুর নাম কি হবে? তখন আমাদের কাশ্মীরের ইন্দ্রাকল। জিনিসটা ক্লিয়ার? ওকে। আবার দেখো, আবার কি বলা হয়েছে, যেহেতু ভারত উত্তর গোলার্ধে অবস্থান করছে তাই সবসময় নর্থ লিখতে হয়, লিখিয়ে দিয়েছি। বলা হয়েছে ভারতের ক্ষেত্রে দ্রাঘিমাংশগত অবস্থান, এখানে আমরা দিলাম 8°4 থেকে 37°6, এটা অক্ষাংশ। এবার দ্রাঘিমাংশ দেখো, পূর্ব দিকে রয়েছে 97°25, দেখো এই দেখো 97°25, যেটা আমাদের কোথায় রয়েছে অবস্থান? যেটা আমাদের রয়েছে হিমাচল, অরুণাচল প্রদেশ, ঠিক আছে। অরুণাচল প্রদেশের একদম শেষ বিন্দু হচ্ছে কত? 97°25। ওকে, 97°25 দেখো লেখা আছে। আবার দেখো এই যে পশ্চিম দিকে তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় কি গুজরাটের কচ্ছ বলা হয়, যেটার মান হচ্ছে 68°7। বোঝা গেল? তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ভারতের দ্রাঘিমাংশগত ভাবে মান কত, তাহলে 68°7 থেকে 97°25, দুটোর ক্ষেত্রে কিন্তু ইস্ট হবে, কথাটা মাথায় রাখবে, ওয়েস্ট না। ওকে, ইন্দ্রা পয়েন্টটা কি? আচ্ছা একটু ওয়েট করো, সব ক্লাস আছে গো, ধৈর্য ধরো, যেটুকু পড়াচ্ছি সেটা মন দিয়ে পড়ো, ঠিক আছে? অবাঞ্ছিত প্রশ্ন করো না, সব কনফিউশন তোমাদের ডাউট ক্লিয়ার হবে। ধৈর্য করে শোনো, নাহলে সব যেগুলো পড়াচ্ছি সেগুলো ভুলে যাবে। শোনো, অনেক জটিল বিষয়, সব বলে দেবো আমি। দেখো তাহলে এখানে কি বললাম, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গা হচ্ছে পশ্চিম দিক, এটার মান হচ্ছে 68°7 পূর্ব। আর এই যে অরুণাচল প্রদেশ, এটার মান হচ্ছে 97°25। দেখো লেখা আছে অরুণাচল প্রদেশ এবং গুজরাটের কচ্ছ, পড়ে রাখবে। মূলমধ্য রেখার সাপেক্ষে ভারত কোন দিকে অবস্থান করছে? পূর্ব গোলার্ধে অবস্থান করছে, তাই দ্রাঘিমাংশগত অবস্থানের ক্ষেত্রে ভারত পূর্ব গোলার্ধে অবস্থান। তাহলে বোঝা গেল, যদি পরীক্ষায় প্রশ্নটা এইরকম হয় যে ভারত মূলমধ্য রেখা এবং দ্রাঘিমাংশ রেখার সাপেক্ষে, ভারত দ্রাঘিমাংশ বা অক্ষাংশগত সাপেক্ষে কোন দিকে অবস্থান করে, প্রশ্নটা শোনো, প্রশ্নটা বলছে ভারত দ্রাঘিমাংশ এবং অক্ষাংশের ভিত্তিতে কোন গোলার্ধে অবস্থান করে, তখন আনসার কি হবে বলো? এই কথাটা বুঝতে পেরেছো? ভারত দ্রাঘিমাংশ এবং অক্ষাংশের ভিত্তিতে কোন গোলার্ধে অবস্থান করে, কি হবে আনসার? প্রত্যেক আনসার করো। বলো, না বুঝতে পারছো না?
আরে নর্থ না, শুধু নর্থ কেন হবে? ভুল হচ্ছে, ঠিক করে বলো। নর্থ না, নর্থ না, শুধুমাত্র নর্থ না, ঠিক করে বলো। বাকিরা কি ক্লাস 2024 সালের 1 জানুয়ারি থেকে তোমাদের নতুন ব্যাচ শুরু হবে। এখন আমাদের অ্যাডমিশন চলছে। তো তোমাদেরকে যে যে কোর্সগুলো তোমরা আমাদের কাছ থেকে ফেসিলিটি পাবে, ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবি পুলিশ কনস্টেবল, আপার প্রাইমারি, জিএনএম, এএনএম এবং প্রাইমারি টেট, অর্থাৎ তোমরা অনেকগুলো কোর্স কিন্তু এখানে অ্যাভেলেবেল পাবে। 1 জানুয়ারি থেকে কিন্তু তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে। তো তোমরা দেখে একটা জিনিস বলে রাখি, যদি তোমরা ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস অর্থাৎ কম্পিটিটিভ এক্সাম, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য যদি প্রিপারেশন নিতে চাও, অর্থাৎ 12 মাস, অর্থাৎ টোটাল হচ্ছে 1 বছর, 1 বছরের জন্য তোমাকে টোটাল পেমেন্ট করতে হবে 1000, অর্থাৎ 1000 টাকা। অর্থাৎ 1 বছরের জন্য জানুয়ারি টু ডিসেম্বর তোমাকে পেমেন্ট করতে হবে টোটাল 1000 টাকা, অর্থাৎ 4 মাসে পেমেন্ট করতে হবে 250 টাকা। বুঝতে পেরেছো? 250 টাকা করে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এইভাবে 4 মাস পেমেন্ট করতে হবে 250 টাকা। বাকি যে 8 মাস থাকছে সে 8 মাস তুমি কিন্তু ফ্রিতে পড়বে, তখন আর কিন্তু তোমাকে কোনো পেমেন্ট করতে হবে না। অর্থাৎ টোটাল 1000 টাকা পেমেন্ট করলে তুমি যে কোনো কম্বাইন্ডের এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারবে। আর তুমি যদি প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য পড়তে চাও, তাহলে তোমাকে পেমেন্ট করতে হবে এটার জন্যও 1000 টাকা। অর্থাৎ জানুয়ারি টু ডিসেম্বর পর্যন্ত তুমি শুধুমাত্র 1000 টাকার বিনিময়ে কিন্তু ক্লাস করতে পারবে। রেগুলার আমাদের ক্লাস হবে। শুধুমাত্র 1000 টাকার বিনিময়ে কিন্তু তোমরা জানুয়ারি টু ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস এবং সঙ্গে পিডিএফ তোমরা পেয়ে যাবে। প্রত্যেকটা পিডিএফ তোমরা প্রিন্ট আউট করতে পারবে। রেগুলার ক্লাসের পিডিএফ রেগুলার তোমাদেরকে হোয়াটসঅ্যাপে প্রোভাইড করা হবে, যেগুলো কিন্তু তোমরা প্রিন্ট আউট করতে পারবে। এর জন্য তোমাকে 4 মাসে টোটাল 250 টাকা করে টোটাল 1000 টাকা পেমেন্ট করতে হবে, অর্থাৎ 1000 টাকা আমাদের কোর্স ফি। তোমরা এখানে জিএনএম, এএনএম সমস্ত কিছু কিন্তু তোমাদের কম্বাইন্ড ব্যাচের মধ্যে ইনক্লুড করা হবে। তোমাদেরকে আলাদা আলাদা টিচার থাকবেন, আলাদা আলাদা টিচাররা পড়াবেন। সেখানে বিভিন্ন ধরনের টিচার রয়েছেন, এক্সপার্ট রয়েছেন। আর প্রতিদিন তোমাদের এক্সাম নেওয়া হবে, মক টেস্ট থাকবে এবং ডিটেলসে ক্লাস থাকছে, যেগুলো কিন্তু তোমাদের প্রিপারেশনের জন্য আরও বেশি হেল্পফুল হবে। তাই দেরি না করে তোমরা যারা অ্যাডমিশন নিব ভাবছো, তোমরা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647, নাম্বারটা নোট করো, 9647300217, 9647300217। এই নাম্বারে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে SMS করতে একদমই ভুলবে না। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে SMS করে আমাদের সমস্ত ডিটেলস সম্পর্কে তোমরা জানতে পারবে। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হতে পারবে। দেখো, এটা যদি আমাদের ভারত হয়, এটা কি, এটা পুরোটা পৃথিবী, ধরো এটা পুরোটা পৃথিবী একদম। কোশ্চেনটা আরেকবার বলি, ওকে। কোশ্চেনটা এটাই যে অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত বিচারে ভারত কোন গোলার্ধে অবস্থান করে? দেখো, এইটা কি, এটা হচ্ছে কি অক্ষাংশ, মানে কি অক্ষাংশ। আর এই দিকে গেছে কি ভারতের দ্রাঘিমাংশ, আমরা জানি মূল মধ্যরেখা। আর নিচেরটা কি নিরক্ষরেখা। তাহলে কোন দিকে অবস্থান করছে ভারত? একদম নর্থ ইস্ট। এবার হয়েছে, ভারত হচ্ছে নর্থ ইস্ট। দেখো, এটা কি, এটা হচ্ছে মূল মধ্যরেখা। আর নিচে যেটা গেছে সেটা হচ্ছে কি নিরক্ষরেখা। তাহলে মূল মধ্যরেখা এবং নিরক্ষরেখার কোন দিকে ভারত? পূর্ব, উত্তর পূর্ব, একদম। এবার উপস্থিতি ঠিক বলেছো, নীলিমা ঠিক বলেছো, ফেরদৌসী ঠিক বলেছো, ওকে গুড। চলো ক্লিয়ার। চলো নেক্সট পেজে দেখো। এবার নেক্সট পেজে ভালো করে দেখো কি বলা হয়েছে। তাহলে আমাদের দেশে ভারতবর্ষ উত্তর গোলার্ধে 8°4, এখানে রয়েছে 8°4, এবং উত্তরে হচ্ছে 37°6, এখানে হচ্ছে 37°6। আবার 68°7, এটা 68°7। আবার বলছে 97°25, এটা হচ্ছে কি 97°25। মানগুলো ভালো করে মনে রাখবে, ঠিক আছে? পরীক্ষায় খুব আসে পরীক্ষায়, কারণ দেখতে পাচ্ছ পরীক্ষার প্রশ্ন দিন দিন জটিল হচ্ছে, তাই এগুলো মনে রাখবে, ঠিক আছে? তারপর নেক্সট দেখো, পৃথিবীর উত্তর গোলার্ধে 23.5° অক্ষরেখা পূর্ব পশ্চিমে বিস্তৃত পূর্ণবৃত্ত কাল্পনিক রেখাটি হলো কি কর্কটক্রান্তি রেখা। তাহলে এখানে দেখো, জিনিসটা বোঝো, এখানে কি বলা হয়েছে। তাহলে আমরা দেখলাম কর্কটক্রান্তি রেখা বলে একটা রেখা আছে, যেটার মান কত? সেটার মান হচ্ছে 23.5°।
৩.৫০ কি হবে? নর্থ হবে। ৩.৫০ নর্থ, এটাকে আমরা কি বলবো? কর্কটক্রান্তি রেখা বলবো। যে কর্কটক্রান্তি রেখা আমাদের ভারতবর্ষের ওপর দিয়ে গেছে, দেখো ছবিটা দেখো, দেখো এই যে রেখাটা গেছে এটাকে বলছে কি? কর্কটক্রান্তি রেখা। ঠিক আছে, এই কর্কটক্রান্তি রেখা কি করেছে? আমাদের ভারতবর্ষকে উত্তর দক্ষিণে ভাগ করেছে। যদি পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসে যে কোন রেখা ভারতকে উত্তর দক্ষিণে ভাগ করেছে, আনসার কি হবে বলো? ভারতকে কোন রেখা উত্তর দক্ষিণে ভাগ করেছে? কর্কটক্রান্তি রেখা। একদম ক্লিয়ার, সঙ্গে সঙ্গে আনসার করবে আমি জিজ্ঞেস করলে। ঠিক আছে, দেখো তাহলে এবার আমাদেরকে দেখতে হবে এই কর্কটক্রান্তি রেখা ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। 8টি রাজ্যের নাম কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে। ট্রিক্স বলে দেব, ট্রিক্সের সাহায্যে মুখস্থ হয়ে যাবে। তার আগে আমি তোমাদেরকে একটু বলে দিই। দেখো এটা হচ্ছে কি? গুজরাট। প্রথমে গুজরাট, তারপরে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা আর মিজোরাম। কি বললাম? গুজরাট, আর একটা বলছে রাজস্থান। ঠিক আছে, আর একবার বলছি দেখো, তাহলে মনে থেকে যাবে। আমি ট্রিক্স তো বলে দেবো মনে রাখার। বলছে কি দেখো, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। এই যে 8টি রাজ্য, এই 8টি রাজ্যের মধ্যে দিয়ে কিন্তু আমাদের এই কি গেছে? কর্কটক্রান্তি রেখা গেছে। কর্কটক্রান্তি রেখা ভারতের মাঝ বরাবর যাওয়ায় ভারতের জলবায়ু কিন্তু উষ্ণ ক্রান্তীয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আমাদের ভারতবর্ষের জলবায়ু কেমন? প্রথম প্রশ্ন, আমাদের ভারতবর্ষের জলবায়ু হচ্ছে উষ্ণ ক্রান্তীয় জলবায়ু, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, আমাদের ভারতবর্ষের জলবায়ু কেন উষ্ণ ক্রান্তীয়? তখন আনসার কি হবে তোমাদের? বলে ফেলো, আমাদের ভারতবর্ষের জলবায়ু কেন উষ্ণ ক্রান্তীয়? কি হবে অ্যান্সার? ক্রান্তি রেখার জন্য। একদম গুড। তাহলে কর্কটক্রান্তি রেখার জন্য কিন্তু আমাদের ভারতের জলবায়ুটা কিরকম হয়েছে? উষ্ণ ক্রান্তীয় প্রকৃতির হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, মনে রাখবে। ওকে, চলো নেক্সট দেখো। মনে রাখার ট্রিক্স, কিভাবে মনে রাখবো রাজ্যগুলোর নাম? দেখো, কর্কট মিত্র গামছা পরা ছাড়লো। কি বলছে? কর্কট মিত্র গামছা পরা ছাড়লো, মনে থাকবে নিশ্চয়। দেখো, কর্কট দিয়ে হচ্ছে কর্কটক্রান্তি রেখা, মিত্র ময়হসী দিয়ে হচ্ছে কি? মিজোরাম, তয়রা ফলা দিয়েছে ত্রিপুরা, গ দিয়ে হচ্ছে কি? গুজরাট, ম দিয়ে হচ্ছে কি? মধ্যপ্রদেশ, ছয়াকার দিয়ে হচ্ছে কি? ছত্তিশগড়, প দিয়ে হচ্ছে কি? পশ্চিমবঙ্গ, রয়াকার দিয়ে হচ্ছে রাজস্থান, আর ছাড়লো, ছাড়লো থেকে চলে আসলো ঝাড়লো, ঝাড়লো থেকে হচ্ছে কি? ঝাড়খণ্ড। বলো, মনে থাকবে ট্রিক্সটা? বলছে যে কর্কট মিত্র গামছা পরা ছাড়লো, বলো মনে থাকবে? 8টা রাজ্যের নাম। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কার মনে থাকবে না? হ্যাঁ, কার মনে থাকবে না বলো? আচ্ছা, ক্লাস কি তোমাদের বোরিং লাগছে? না স্যার। করো, ক্লাস না করলে হবে না। শুধু পিডিএফ পড়ে কিন্তু বুঝতে, দেখলে তো কালকের কোশ্চেন, পিডিএফ পড়ে কিন্তু হবে না। ঠিক আছে, যদি ভাবো যে ক্লাস করে তো অনেক সময় যাবে, পিডিএফ পড়ে নেবো, তো সে পিডিএফই পড়বে, পরীক্ষায় কিন্তু বুঝতে পারবে না প্রশ্ন কিরকম হবে। ক্লাস করতেই হবে। ওকে, দেখো ডাব্লিউবি কটি সব বলবো একসঙ্গে, তো ধৈর্য ধরো, সব বলে দেবো। ঠিক আছে, সব আছে, কোনো কিছু তোমাদেরকে অজানা রাখবো না, একটু ধৈর্য ধরো। কারণ পরপর না গেলে ক্লাসটা শেষ করতে পারবো, অনেক কিছু বাকি আছে। দেখো এবার জিনিসটা বোঝো ভালো করে, এখানে কি আছে দেখো। বলছে ভারতের উত্তরতম স্থানে রয়েছে কি? কাশ্মীরের ইন্দ্রাকল। দেখো উত্তরে যেটা রয়েছে এটাকে বলছে কি? ইন্দ্রাকল। ভারতের উত্তরতম বিন্দু নাম কি? পরীক্ষা আসলে কি করবে? ইন্দ্রাকল। ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ইন্দ্রা পয়েন্ট। এই দেখো, দেখো বুঝতে পারছো? যদি পরীক্ষায় প্রশ্ন আসে, ভালো করে বোঝো, যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি, তখন আনসার হবে কি? ইন্দ্রা পয়েন্ট, যেটাকে বলা হতো কি? পিগমিলিয়ন পয়েন্টও বলা হয়। ওকে, তাহলে ভারতের দক্ষিণতম বিন্দু নাম হচ্ছে ইন্দ্রা পয়েন্ট বা পিগমিলিয়ন পয়েন্ট, মনে রাখবে। আবার সেকেন্ড প্রশ্ন যদি এরকম আসে, ভারতের মূল ভূখণ্ড, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি, তখন হবে কি? কন্যাকুমারী।
একদম একদম গুড, ঠিকই বলেছো। তাহলে জিনিসটা বুঝলে, ভারতের যদি বলে শুধুমাত্র ভারতের দক্ষিণতম যদি কথাটা বলে, তাহলে আনসার হবে কি ইন্দ্রা পয়েন্ট। আবার যদি প্রশ্ন আসে যে ভারতের দক্ষিণতম মূল ভূখণ্ডের পয়েন্ট কি, তখন হবে কি পিগমিলিয়ন পয়েন্ট। যেমন দেখো কালকে একটা টেটে তোমার, বুঝেছো? এবার দেখো ঠিক তেমনি এখানেও কিন্তু প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ভারতের দক্ষিণতম বিন্দু নাম কি, অবশ্যই আনসার হবে কি ইন্দ্রা পয়েন্ট বা পিগমিলিয়ন পয়েন্ট। আবার যদি পরীক্ষায় প্রশ্ন এরকম হয় যে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি, তখন তোমরা আনসার করবে কি, কি করবে আনসার বলো তো, কন্যাকুমারী। দেখো কন্যাকুমারী, এটা কিন্তু মনে রাখবে। আবার দেখো ভারতের পশ্চিমতম বিন্দু নাম হচ্ছে কি গুহার মাটাম, বুঝছে গুহার মাটার, যেটা রয়েছে এইখানে গুজরাটের কচে রয়েছে। আর পূর্বতম বিন্দু নাম হচ্ছে কি কিবিথু, যেটা রয়েছে আমাদের অরুণাচল প্রদেশের এইখানে। ক্লিয়ার সবার? কারো বুঝতে প্রবলেম? চারটে নাম বলো, ডাউট থাকলে বলবে। ওকে চলো, ধীরে ধীরে পড়ো, মনে থাকবে, নাহলে পারবে না। এবার কি বলছে দেখো, এখানে দেখো বলছে ভারতের দক্ষিণতম বিন্দু সমগ্র ভারতীয় সীমানায় হচ্ছে ইন্দ্রা পয়েন্ট, যেটা বললাম সেটাই লেখা আছে। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারী, যেটা আমি তোমাদেরকে বলে দিলাম। ওকে ক্লিয়ার সবার? চলো নেক্সট দেখো। এবার দেখো আবার কি বলছে দেখো, ভারতের উত্তরে কাশ্মীরের ইন্দ্রা কল থেকে দক্ষিণের কন্যাকুমারী পর্যন্ত ভারতের দৈর্ঘ্য কত? অর্থাৎ এই জায়গাটা থেকে এই জায়গাটায় ভারতের দৈর্ঘ্য হচ্ছে 3214 কিলোমিটার। মনে থাকবে? তাহলে ভারতের উত্তর থেকে দক্ষিণের দৈর্ঘ্য কত? 3214 কিলোমিটার। আর গুজরাটের কচ্ছের রণ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত ভারতের দৈর্ঘ্য কত? 2933 কিলোমিটার। ওকে, তাহলে 3214 আর এখানে আছে কত? 2933 কিলোমিটার। মনে রাখবে কিন্তু, ভেরি ইম্পর্টেন্ট। পূর্ব থেকে পশ্চিম দিকে ভারতের দূরত্ব কত হবে? 2933। আর পূর্ব থেকে উত্তর থেকে দক্ষিণ যদি বলে 3214 কিলোমিটার। ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। তারপর দেখো ভারতের উত্তর দক্ষিণের বিস্তার পূর্ব পশ্চিমে বিস্তারের থেকে 281 কিলোমিটার বেশি। বোঝা গেল? দেখো এই যে বড়টা থেকে যদি ছোটটাকে বিয়োগ করো, তাহলে তুমি আনসার পাবে কি 281। এই 281 কিন্তু বেশি। ভারতের আয়তন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের আয়তন মুখস্থ একদম ঠুটস্থ করে রাখতে হবে কম্পিটিটিভ এক্সাম, কারণ এখানে নেগেটিভ মার্ক আছে। এটা টেট নয় যে আমি গুল্লা করে দিয়ে চলে আসলাম, লাগলো তো লাগলো, 1 নাম্বার পেয়ে গেলাম। এটা কিন্তু কম্পিটিটিভ এক্সাম, এত অ্যাকিউরেসি নিয়ে পড়তে হবে, তোমাকে কোনো গেস করার সিস্টেম নাই। টেটে গেস করেছো, এখানে মানে 100% ঠিক বা 100% ভুল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে 50% ঠিক করলাম আর 90% ঠিক করলাম করা যাবে না, তাহলে চাকরি পাবে না। জিনিসটা বুঝতে পেরেছো? তাই পুরো ডিজিট মুখস্থ রাখবে, কারণ পরীক্ষা এখন অনেক জটিল হচ্ছে। ভারতের আয়তন হচ্ছে 32,87,263 বর্গ কিলোমিটার। মনে রাখবে, ভারতের আয়তন 32,87,263 বর্গ কিলোমিটার। ভারতের স্থল সীমানার আয়তন কত? 15,200 কিলোমিটার। ভালো করে বোঝো কেন এরকম হলো। ভারতের আয়তন বলছে 32,87,263, মানে 32,87,263 বর্গ কিলোমিটার। ভারতের স্থল সীমানা মানে বুঝে নাও, আমি জিনিসটা বুঝিয়ে দিই তোমাদের। দেখো এই যে ভারতের কর্কটক্রান্তি রেখা গেছে, ভারতের এখান থেকে গেছে কি কর্কটক্রান্তি রেখা গেছে। এই দিকটাতে কি রয়েছে বলো তো? পুরোটা কি রয়েছে বলো, কি রয়েছে এগুলোতে? বলো বলো বলো, কমিউনিকেশন করো, কমিউনিকেশন না করলে কিছু পারবে না। বলো। জল আছে। জল আছে, বুঝতে পারছো, জল আছে। এবার দেখো ভারতের উত্তর দক্ষিণের বিস্তার পূর্ব পশ্চিমের বিস্তার, এটা তো পড়া হয়েছে। ভারতের আয়তন এটাও পড়েছি। এর ভারতের স্থল সীমানা হচ্ছে 15,200, মানে জিনিসটা বোঝো কেন এই কথাটা আমি নিয়ে এসেছি এখানে। বলছে দেখো এই যে এই পর্যন্ত, এই যে চলে গেল, দেখো এই দেখো ভালো করে দেখো, এই পর্যন্ত, ঠিক এই পর্যন্ত, এই যে রেখাটা আমি লাল কালারে করে দিলাম, এটা হচ্ছে কি ভারতের হচ্ছে কি যে তোমার ভূখণ্ড, ঠিক আছে? এই ভূখণ্ডের দৈর্ঘ্য কত? এই ভূখণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 15,200 কিলোমিটার, মানে স্থলভাগের সীমানা।
এটা হচ্ছে ভারতের স্থলভাগ, ঠিক আছে। এই স্থলভাগের সীমানা হচ্ছে 15,200 কিলোমিটার। জিনিসটা বুঝতে পেরেছো? কারণ ডাউট আছে এবার বলো কেন 15,200 হয়েছে? 15,200টা কি? আবার যদি পরীক্ষা এরকম প্রশ্ন আসে ভারতের উত্তর গোলার্ধের দৈর্ঘ্য কত, তখন আনসার কি করে বলো তো? পরীক্ষা ঘুরিয়ে দিল, প্রশ্নটা ঘুরিয়ে দিল যে ভারতের উত্তর গোলার্ধের দৈর্ঘ্য কত, কি হবে আনসার? 15,200 কিমি। একদম গুড। এবার দেখো, এবার বলছে ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত। ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য হচ্ছে 7,516 কিলোমিটার। 7,516 কিলোমিটার। লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে ধরে, দেখো লাক্ষাদ্বীপ এখানে রয়েছে, এটা হচ্ছে লাক্ষাদ্বীপ, আর এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এই দুটোকে ধরে দৈর্ঘ্য কত, মানে উপকূল রেখা। এই উপকূল রেখা কোনটা, মানে যেগুলো উপকূল রেখা কাকে বলি আমরা, যেগুলোর সঙ্গে জল স্পর্শ করে রেখে, দেখো এই যে নীল কালার দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু জল, ভালো করে দেখো এই পুরোটা জল, মানে এই যে আমি লাল কালার দিয়ে এরকম করে বর্ডার করে দিলাম, এইটার দৈর্ঘ্য কত? এইটার দৈর্ঘ্য হচ্ছে 7,516 কিলোমিটার। শুধু এইটা না, এই যে আন্দামান নিকোবর আছে এটারও দৈর্ঘ্য, বোঝা গেল? এবার যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ভারতের দক্ষিণতম মূল ভূখণ্ডের দৈর্ঘ্য কত, ভারতের দক্ষিণতম মূল ভূখণ্ড, তাহলে দক্ষিণতম মূল ভূখণ্ড কোনটা? দেখো মূল ভূখণ্ড এখান থেকে না, এই দেখো এটা হচ্ছে মূল ভূখণ্ড, এই পর্যন্ত এটা হচ্ছে মূল ভূখণ্ড। এটার দৈর্ঘ্য কত? এটার দৈর্ঘ্য হচ্ছে 6,100 কিলোমিটার, ঠিক আছে। ভারতের দক্ষিণতম মূল ভূখণ্ডের দৈর্ঘ্য যদি পরীক্ষা আসে তাহলে আনসার করবে 6,100 কিলোমিটার। যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভারতের দক্ষিণ গোলার্ধের উপকূল রেখার দৈর্ঘ্য কত, তখন আনসার করবে কি 7,516 কিলোমিটার। আবার যদি প্রশ্ন এরকম আসে ভারতের মানে এই যে দেখো 1197 কিলোমিটার, এগুলো হচ্ছে দ্বীপ অঞ্চল, তাই ভারতের দক্ষিণতম দ্বীপ অঞ্চলের, ঠিক আছে, দ্বীপ অঞ্চলের উপকূল রেখার দৈর্ঘ্য কত, তখন আনসার করবে কি 1197 কিলোমিটার। অনেক জটিল, কিন্তু বারবার না মনে রাখলে মুখস্থ থাকবে না। তাহলে প্রশ্নটা আবার বলছি, ভালো করে শোনো, কারণ শুনতে হবে ভালো করে বারবার। দেখো যদি পরীক্ষায় প্রশ্ন আসে তোমাদের ভারতের দক্ষিণতম মূল ভূখণ্ডের দৈর্ঘ্য কত, ভারতের দক্ষিণতম উপকূল রেখার মূল ভূখণ্ডের দৈর্ঘ্য কত, আনসার কি করবে পরীক্ষায় বলো আসলে? বলো কি করবে আনসার? ভারতের দক্ষিণতম মূল ভূখণ্ডের দৈর্ঘ্য যদি পরীক্ষা আসে তাহলে আনসার কি করবে বলো? 1,197 কিলোমিটার। এটা আমি বললাম? আমি প্রশ্নটা বললাম যে ভারতের দক্ষিণতম মূল ভূখণ্ডের দৈর্ঘ্য কত? 6,100 কিলোমিটার। গুড। যদি প্রশ্নটা এরকম হয় ভারতের দক্ষিণ গোলার্ধের উপকূল রেখার দৈর্ঘ্য কত, তখন আনসার কি করবে? ভারতের দক্ষিণতম উপকূল রেখার দৈর্ঘ্য কত? হ্যাঁ 1,197 কিলোমিটার। এ বাবা, প্রশ্নটা শোনো ভালো করে। পরীক্ষায় প্রশ্ন আসলো ভারতের দক্ষিণতম মূল ভূখণ্ড যদি বলে তাহলে 6,110। যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভারতের দক্ষিণতম উপকূল রেখার দৈর্ঘ্য কত, ভারতের দক্ষিণতম উপকূল রেখার দৈর্ঘ্য কত, তখন 7,516। যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভারতের দক্ষিণতম দ্বীপ অঞ্চলের উপকূল রেখার দৈর্ঘ্য কত, যদি দ্বীপ অঞ্চল বলে যায়, শুধু দ্বীপ মানে কি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আর লাক্ষাদ্বীপ, তাহলে হবে তখন 1197। এবার বলো ডাউট ক্লিয়ার হয়েছে না আছে বলো এবার? এবার বুঝতে পেরেছি স্যার। কারো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, বুঝে নাও। হ্যাঁ স্যার, এবার ক্লিয়ার বুঝেছেন। হ্যাঁ, ডেটাগুলো বুঝতে হবে, ডেটাগুলো মুখস্থ করবে তুমি আর বুঝিয়ে দেবো আমি, কারণ মুখস্থ তোমাকে করতে হবে। এবার দেখো ভারতের মূল ভূখণ্ডের উপকূল রেখার দৈর্ঘ্য কোনগুলো, দেখো ভারতের মূল ভূখণ্ডের উপকূল রেখার দৈর্ঘ্য হচ্ছে 6,100, সেখানে লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বাদ দিয়ে 6,100, কিন্তু আন্দামান নিকোবর থাকছে না, এই যে আন্দামান এবং নিকোবর এর মধ্যে থাকছে না, শুধু এইটা, এই যে তুমি পুরোটা দেখতে পাচ্ছ এইটার দৈর্ঘ্য 6,100। ওকে, তারপর দেখো ভেরি ইম্পর্টেন্ট,
খুব ভালো প্রশ্ন আছে এখানে। বলছে ভারতের 9টি রাজ্য এবং 4টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। কি? যে ভারতের এই যে উপকূল রেখা দেখতে পাচ্ছ, এই উপকূল রেখার মধ্যে 9টি রাজ্য আছে আর 4টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। 9টি রাজ্য কি কি দেখে নাও। 9টি রাজ্য কি কি আছে, তারপর ম্যাপ দেখিয়ে দেবো তোমাদের। 9টি রাজ্য হচ্ছে প্রথমত গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা আর পশ্চিমবঙ্গ। তাহলে 9টার নাম কিন্তু ভালো করে মনে রাখবে। নামগুলো একদম ম্যাপ দেখে পড়বে, ঠিক আছে? জিওগ্রাফি সবসময় ম্যাপ দেখে পড়বে। তাহলে এখানে কি দেখলাম, 8টা কিন্তু, এই যে 9টা কিন্তু আমরা রাজ্য দেখলাম। 9টা রাজ্য দেখলাম। 9টা রাজ্যের নাম কি? একটা হচ্ছে কি কেরালা, গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ। মনে রাখতে হবে এগুলো, কিন্তু ম্যাপ দেখে দেখে পড়লে মনে থেকে যাবে। আর 4টি রয়েছে কি কেন্দ্রশাসিত অঞ্চল। কি কি? দামান দিউ, পন্ডুচেরি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। দেখো, দামান দিউ, পন্ডুচেরি, তারপরে হচ্ছে কি লাক্ষাদ্বীপ আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। 4টি। এই যে দুটো দেখতে পাচ্ছ, দামান দিউ এবং দাদরা নাগার হাভেলি। আগে দাদরা নাগার হাভেলি ছিল, এখন সেটা দামান দিউ এর সঙ্গে মার্জ হয়ে গেছে, মানে এক জায়গায় হয়ে গেছে। দেখুন একটাই হয়ে গেছে, দামান দিউ, লাক্ষাদ্বীপ, পন্ডুচেরি আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। মনে থাকবে। তাহলে যদি পরীক্ষার প্রশ্ন আসে, ভারতের দক্ষিণতম 4টি দ্বীপ অঞ্চলের নাম বলো, বা ভারতের দক্ষিণতম 4টি দ্বীপ অঞ্চলের নাম কি হবে? দামান দিউ। এগুলো হচ্ছে সবই কেন্দ্রশাসিত অঞ্চল। প্রশ্নটা এরকম হবে, ভারতের 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের নাম বলুন যেগুলি উপকূল রেখায় অবস্থান করে। কি হবে অ্যান্সার? বলো আমার সাথে সাথে, বলো। যতক্ষণ বুঝতে না পারবে ততক্ষণ বলবো। 2024 সালের 1 জানুয়ারি থেকে তোমাদের নতুন ব্যাচ শুরু হবে। এখন আমাদের অ্যাডমিশন চলছে। তো তোমাদেরকে যে যে কোর্সগুলো তোমরা আমাদের কাছ থেকে ফেসিলিটি পাবে, ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবি পুলিশ কনস্টেবল, আপার প্রাইমারি, জিএনএম, এএনএম এবং প্রাইমারি টেট, অর্থাৎ তোমরা অনেকগুলো কোর্স কিন্তু এখানে অ্যাভেলেবেল পাবে। 1 জানুয়ারি থেকে কিন্তু তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে। তো তোমরা দেখে একটা জিনিস বলে রাখি, যদি তোমরা ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস অর্থাৎ কম্পিটিটিভ এক্সাম, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য যদি প্রিপারেশন নিতে চাও, অর্থাৎ 12 মাস, অর্থাৎ টোটাল হচ্ছে 1 বছর, 1 বছরের জন্য তোমাকে টোটাল পেমেন্ট করতে হবে 1000, অর্থাৎ 1000 টাকা। অর্থাৎ 1 বছরের জন্য জানুয়ারি টু ডিসেম্বর তোমাকে পেমেন্ট করতে হবে টোটাল 1000 টাকা। অর্থাৎ 4 মাসে পেমেন্ট করতে হবে 250 টাকা। বুঝতে পেরেছো? 250 টাকা করে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এইভাবে 4 মাস পেমেন্ট করতে হবে 250 টাকা। বাকি যে 8 মাস থাকছে, সে 8 মাস তুমি কিন্তু ফ্রিতে পড়বে, তখন আর কিন্তু তোমাকে কোনো পেমেন্ট করতে হবে না। অর্থাৎ টোটাল 1000 টাকা পেমেন্ট করলে তুমি যে কোনো কম্বাইন্ডের এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারবে। আর তুমি যদি প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য পড়তে চাও, তাহলে তোমাকে পেমেন্ট করতে হবে এটার জন্যও 1000 টাকা। অর্থাৎ জানুয়ারি টু ডিসেম্বর পর্যন্ত তুমি শুধুমাত্র 1000 টাকার বিনিময়ে কিন্তু ক্লাস করতে পারবে। রেগুলার আমাদের ক্লাস হবে। শুধুমাত্র 1000 টাকার বিনিময়ে কিন্তু তোমরা জানুয়ারি টু ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস এবং সঙ্গে পিডিএফ তোমরা পেয়ে যাবে। প্রত্যেকটা পিডিএফ তোমরা প্রিন্ট আউট করতে পারবে। রেগুলার ক্লাসের পিডিএফ রেগুলার তোমাদেরকে হোয়াটসঅ্যাপে প্রোভাইড করা হবে, যেগুলো কিন্তু তোমরা প্রিন্ট আউট করতে পারবে। এর জন্য তোমাকে 4 মাসে টোটাল 250 টাকা করে, টোটাল 1000 টাকা পেমেন্ট করতে হবে। অর্থাৎ 1000 টাকা আমাদের কোর্স ফি। তোমরা এখানে জিএনএম, এএনএম সমস্ত কিছু কিন্তু তোমাদের কম্বাইন্ড ব্যাচের মধ্যে ইনক্লুড করা হবে। তোমাদেরকে আলাদা আলাদা টিচার থাকবেন, আলাদা আলাদা টিচাররা পড়াবেন। সেখানে বিভিন্ন ধরনের টিচার রয়েছেন, এক্সপার্ট রয়েছেন। আর প্রতিদিন তোমাদের এক্সাম নেওয়া হবে, মক টেস্ট থাকবে এবং ডিটেলসে ক্লাস থাকছে, যেগুলো কিন্তু তোমাদের প্রিপারেশনের জন্য আরও বেশি হেল্পফুল হবে। তাই দেরি না করে তোমরা যারা অ্যাডমিশন নিবো ভাবছো, তোমরা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647, নাম্বারটা নোট করো, 9647300217, 9647300217। এই নাম্বারে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে SMS করতে একদমই ভুলবে না। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে SMS করে আমাদের সমস্ত ডিটেলস সম্পর্কে তোমরা জানতে পারবে। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হতে পারবে। শুনতে পাচ্ছ না?
হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ বলো, আমি প্রশ্ন করলাম যে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ভারতের উপকূল রেখায় অবস্থান করে, তখন আনসার কি করবে? দমন দীউ, দিউ, পন্ডিচেরি, আন্দামান নিকোবর হ্যাঁ। দ্বীপপুঞ্জ আর লাক্ষাদ্বীপ। ওকে, গুড। তাহলে ক্লিয়ার আছে সবার? চলো হ্যাঁ। এবার দেখো, ভালো করে বোঝো। এই ম্যাপ কিন্তু তোমাদের দেখে দিলাম। এই একটা হচ্ছে কি দামান দিউ, এ হচ্ছে কি লাক্ষাদ্বীপ, এ হচ্ছে কি পন্ডুচেরি, আর এই হচ্ছে কি তোমাদের আন্দামান নিকোবর। এবার আমরা রাজ্যগুলোর ম্যাপ দেখে নিই। দেখো ভালো করে দেখো, এই দেখো গুজরাট, গুজরাট জলের সঙ্গে ঠেকে আছে। তারপর দেখো মহারাষ্ট্র আছে, তারপর দেখো এই গোয়া, তারপরে এই পুরোটা কর্ণাটক, তারপরে হচ্ছে কেরালা, তারপরে তামিলনাড়ু, তারপরে হচ্ছে কি অন্ধ্রপ্রদেশ, তারপর উড়িষ্যা, তারপর ওয়েস্ট বেঙ্গল। বুঝতে পেরেছো? তাহলে এইগুলো কিন্তু ভারতের সঙ্গে মানে এই যে উপকূল রেখার সঙ্গে কিন্তু রয়েছে। এবার প্রশ্ন কিরকম হতে পারে এখান থেকে, প্রশ্নটা বোঝো যে ভারতের কোন রাজ্যটির উপকূল রেখার দৈর্ঘ্য সব থেকে বেশি, বলো। এটা দেখে বলো আমাকে, প্রশ্ন তোমাদের করলাম যে ভারতের কোন রাজ্যটির উপকূল রেখার দৈর্ঘ্য সব থেকে বেশি, বলো। গুজরাট। ভালো করে দেখে বলো। ভালো করে দেখে বলো সবাই। স্যার গুজরাট গুজরাট, স্যার। গুজরাট, গুজরাট। একদম গুজরাট। গুড। তারপরে সবচেয়ে কম কার আছে দেখো, সবচেয়ে কম গোয়া। বলো, সবচেয়ে কম গোয়া। বুঝতে পেরেছো? গোয়া। এটা কিন্তু মাথায় রাখবে। সব থেকে বেশি রয়েছে কার? গুজরাটে। আর সব থেকে কম রয়েছে কার? গোয়া। ক্লিয়ার? এবার আরেকটা জিনিস খোঁজো তোমরা। ধরো পরীক্ষায় অপশনে গুজরাট দেয়নি, প্রশ্ন এরকম এসছে ভারতের কোন রাজ্যটি উপকূল রেখার দৈর্ঘ্য সব থেকে বেশি রয়েছে, অপশনে কিন্তু গুজরাট নেই, তখন আনসার কি করবে? নিজেরা খোঁজো। তামিলনাড়ু। তামিলনাড়ু হবে গুড, তখন। একদম তামিলনাড়ু। গুড। তারপর দেখো তামিলনাড়ু অপশনে নেই, কারণ প্রশ্ন ডিফিকাল্ট হচ্ছে এখন, সবগুলো মনে রাখতে হবে। তামিলনাড়ু নেই, 3 নাম্বারটা কি হবে তাহলে? দেখো খোঁজো। মহারাষ্ট্র। মহারাষ্ট্র। তাহলে মহারাষ্ট্র হবে। মহারাষ্ট্র হবে। অন্ধ্রপ্রদেশ আছে না? প্রথমে হবে গুজরাট। হ্যাঁ স্যার। ভালো করে দেখো, প্রথমে আছে তোমার গুজরাট, দ্বিতীয় স্থানে রয়েছে মধ্য অন্ধ্রপ্রদেশ, তারপরে দ্বিতীয় তামিলনাড়ু হবে। তামিলনাড়ু তিন থার্ড নম্বরে হচ্ছে। হচ্ছে হ্যাঁ। তামিলনাড়ু। থার্ড পর্যন্ত মনে রাখো, আর তো দরকার নেই। তাহলে প্রথম হচ্ছে কি গুজরাট, দ্বিতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ, আর তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। বুঝতে পেরেছো? সবার ক্লিয়ার? পরপর সাজাতে দিবে। এবার লাস্টে দেখো, এবার এখান থেকে আর কি মনে রাখবো আমি? এখান থেকে মনে রাখবো যে সব থেকে কম কোনটি রয়েছে? গোয়া, 101। কিন্তু পরীক্ষায় গোয়া দিল না, তখন আমরা কি করবো? আনসার খোঁজো। গোয়া দেয়নি, বলো। গোয়া দেয়নি, তখন আমরা আনসার কি করব? একদম। এবার হবে তখন আমাদের কি? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের কত? 157 কিলোমিটার। বোঝা গেল? জিনিসটা বুঝতে পেরেছো? কারো বুঝতে অসুবিধা থাকলে এবার বলো। বুঝতে পেরেছো? তাহলে যদি গোয়া অপশনে না থাকে তখন কিন্তু আমাদের আনসার হবে কি? পশ্চিমবঙ্গ। সবার ক্লিয়ার আছে এবার? কারো ডাউট থাকলে বলো। চলো আর একটা জিনিস ভালো করে বোঝো, এখান থেকে প্রশ্ন আর একটা হতে পারে। দেখো আমি যেরকম প্রশ্ন হতে পারে সব বলে দিচ্ছি, কিন্তু সবকিছু পিডিএফ এ লেখা থাকে না, সেজন্য ক্লাস করতে হয়। ভালো করে দেখো, এই বরাবর ভাঙো, এই বরাবর চলে আসছে, এই বরাবর। দেখো পরীক্ষা যদি প্রশ্ন আসে ভারতের পশ্চিম গোলার্ধে কটি রাজ্য, উপকূল রেখায় অবস্থান করে, তখন আনসার কি হবে? দেখো গণ, তোমরা নিজের আনসার করবে। গণ, ভারতের কটি রাজ্য উপকূল রেখায় অবস্থান করে পশ্চিম গোলার্ধের? আনসার করো। 5টি। কি কি? 3, একটা হচ্ছে কি গুজরাট, গুজরাট, মহারাষ্ট্র, মহারাষ্ট্র,
গোয়া, গোয়া, কর্ণাটক, কর্ণাটক, কেরালা। করা হলো। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 5টি। তাই তো? 5টি। আর তাহলে উত্তর গোলার্ধে কি হবে? উত্তর গোলার্ধে হবে কি? পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। 4টে, 9টা হয়ে গেল। বোঝা গেছে? চলো, পুরো জিনিসটা কারো বুঝতে পারে অসুবিধা হলে বলো, ঠিক আছে? দেখো এবার, হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে দেখো এবার, দেখো এবার কি বলছে, দেখো দমন দিউ, পন্ডুচেরি এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যেটা তোমাদেরকে বললাম যে এটা কিন্তু, এটা 4টে কিন্তু অবস্থান করছে, যেটা তোমাদেরকে বলে দিচ্ছি। এবার বলছি দেখো, ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ উপকূলবর্তী সীমানা হচ্ছে সর্বাধিক। পরীক্ষা আসতে পারে। তাহলে ভারতের কোন দ্বীপপুঞ্জের উপকূল রেখার দৈর্ঘ্য সর্বাধিক? কি হবে? আন্দামান নিকোবর। এর দৈর্ঘ্য মনে রাখা দরকার নেই, দৈর্ঘ্য মনে রাখার অত দরকার নেই, কিন্তু নামটা মনে রাখবে কি? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ঠিক আছে? আর শুধুমাত্র পশ্চিমবঙ্গের দৈর্ঘ্যটা মনে রাখবে, আর এখানে মনে রাখবে গুজরাটেরটা মনে রাখবে, আর গোয়ারটা মনে রাখবে। 3টে মনে রাখবে, গুজরাট, গোয়া, পশ্চিমবঙ্গ, এই 3টের দৈর্ঘ্য কিন্তু মনে রাখবে। বোঝা গেল? আর এখান থেকে কিন্তু আর মনে রাখার দরকার নেই। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হচ্ছে উপকূল দ্বীপপুঞ্জ, যেটা কিন্তু সব থেকে বেশি। আবার দেখো, শুধু রাজ্যগুলির মধ্যে গুজরাটের উপকূল রেখা সর্বাধিক, তারপরে দ্বিতীয় স্থানে রয়েছে এবং তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু। সবকিছু লেখা আছে, ঠিক আছে? ক্লিয়ার আছে সবার? কারো ডাউট আছে? কারো ডাউট আছে? এবার চলো, ভারতের প্রতিবেশী দেশ জানতে হবে, পরীক্ষা আসবে। দেখো, ভারতের প্রতিবেশী দেশগুলো জানবো। ভারতে 8টি প্রতিবেশী দেশ আছে, যেগুলির নাম দেখো: বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান। দেখো এখানে ছবি দেখে নাও, এটা কি? এটা হচ্ছে আমাদের পাকিস্তান, ঠিক আছে? এটা দেখো, এটা হচ্ছে আমাদের নেপাল, এটা আমাদের ভুটান, এটা আমাদের চীন, এটা মায়ানমার, এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে শ্রীলঙ্কা, এটা হচ্ছে কি মালদ্বীপ। ওকে, তাহলে বুঝতে পেরেছো? বলছে কি বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান। এই যে জায়গাগুলোর নাম বললাম, দেখতে পেয়েছো সবাই ছবিতে? ছবি দেখে বুঝতে পেরেছো কোথায় রয়েছে? কোথায় রয়েছে পরীক্ষা আসবে না তোমাদের? তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে যে নিচের কোনটি ভারতের প্রতিবেশী রাষ্ট্র নয়, বা রাজ্যের রাষ্ট্র, এরকম অপশন থাকবে। ক্লিয়ার হচ্ছে? দেখেছো? তার ডাউট থাকলে বলো। এবার যেটা তোমাদেরকে বোঝাবো, এর মধ্যে বাংলাদেশের সাথে ভারতের সর্বাধিক সীমানা রয়েছে। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কোন প্রতিবেশী দেশের সাথে ভারতের সব থেকে বেশি সীমানা শেয়ার করেছে? এটা হবে কি 4096 কিলোমিটার, কে? বাংলাদেশ। আর আফগানিস্তানের সাথে সব থেকে কম 80 কিলোমিটার। মনে থাকবে? তাহলে কোন প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে সব থেকে বেশি সীমানা শেয়ার করেছে? হবে বাংলাদেশ। দৈর্ঘ্য মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট। ওকে, দৈর্ঘ্য মনে রাখতে হবে, হ্যাঁ, 4096। আর আফগানিস্তান কি? আফগানিস্তান হচ্ছে 80 কিলোমিটার, মনে রাখতে হবে আফগানিস্তান। দেখো তোমাদেরকে আমি একটা কথা বলি, কম্পিটিটিভ এক্সাম 6 মাস বা 7 মাস পড়ে কিন্তু পাস করা যায় না। বোঝা গেল? অনেক কিছু জানতে হবে, কমসে কম 2 বছর 2.5 বছর টানা লেগে থাকতে হবে, তবেই তুমি যে কোনো চাকরি পরীক্ষা পাস করবা। এই 6 মাস পড়ে না পারবা না। ধৈর্য সহকারে পড়ো, তার সঙ্গে সঙ্গে প্রাইমারি টেটের জন্য পড়ো, দেখবে হয়ে যাবে। এটা কিন্তু মনে রাখবে। আর বহুত বড় সিলেবাসের। আর দেখো তারপর কি আছে, এবার বলছে প্রতিবেশী দেশগুলির মধ্যে চীন, বাংলাদেশ, নেপাল, ভারতের 5টি করে রাজ্যের সাথে সীমানা শেয়ার করছে। বুঝতে পেরেছো? এগুলো কিন্তু সব তোমাদের ম্যাপের সাথে আমি দেখিয়ে দিব। বলছে দেখো প্রতিবেশী দেশগুলোর নাম কি? একটা চীন, বাংলাদেশ, নেপাল। 3টে, একটা চীন, বাংলাদেশ, নেপাল, এই 3টি রাষ্ট্র ভারতের 5টি রাজ্যের সঙ্গে সীমানা শেয়ার করেছে। দেখো ভালো করে, একটা হচ্ছে কি চীন, এই পুরোটা তো চীন, এই পুরোটা চীন। তারপর হচ্ছে কি নেপাল, এই নেপাল। আর কি রয়েছে আমাদের? এই বাংলাদেশ। চীন, নেপাল আর বাংলাদেশ, এই 3টি, চীন, নেপাল,
বাংলাদেশ, এই তিনটি দেশ ভারতের 5টি রাজ্যের সঙ্গে কিন্তু সীমানা শেয়ার করেছে। আবার কি বলছে দেখো, পাকিস্তান, ভুটান, বাংলাদেশ 4টি করে, এখানে ভুল আছে, ঠিক আছে, এখানে তো বাংলাদেশ চলে এসছে। আফগানিস্তান 1টি করে রাজ্যের সীমানা শেয়ার করেছে। তাহলে পাকিস্তান, ভুটান কটি করে? 4টি করে। আর আফগানিস্তান সীমানা শেয়ার করেছে কটি করে? 1টি করে। কারণ ডাউট আছে। এবার কে কার সঙ্গে সীমানা শেয়ার করেছে সব মুখস্থ করতে হবে, পরীক্ষায় খুব আসে সব। প্রবলেম বলো, যেটুক বললাম সে দিয়েছি, দেখো লিস্ট করে দিয়েছি, তোমাদেরকে জাস্ট পড়তে হবে, একদম ম্যাপ দেখে দেখে পড়বে, দেখবে মনে থেকে যাবে। কারণ দেখো, চীন চীন কার কার সঙ্গে সীমানা শেয়ার করেছে, দেখো এই জায়গাটা চীন, ভালো করে ম্যাপ দেখো, ম্যাপ না দেখলে কিছু মনে থাকবে না। ম্যাপ এই জন্য দেখবে যারা ইউপিএসসি, ডাব্লিউবিসিএস এই সমস্ত প্রিপারেশন নেয়, তাদের রুমটা দেখবে চারিদিক ম্যাপে ভর্তি, ম্যাপ দেখে পড়তে হবে। দেখো এই যদি তুমি দেখো, এইটা পুরোটা কি? এইটা পুরোটাই আমাদের চীন, তাই তো, পুরোটাই চীন। তাহলে চীন কার সঙ্গে সীমানা করেছে? প্রথম হচ্ছে জম্মু কাশ্মীর, এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছ, এই অঞ্চলটাকে আমরা কি বলবো? জম্মু কাশ্মীর। তারপরে হচ্ছে কি হিমাচল প্রদেশ, এইখানে হিমাচল প্রদেশ। তারপরে হচ্ছে কি উত্তরাখণ্ড, সিকিম আর অরুণাচল প্রদেশ। একদম ম্যাপ দেখে দেখে পড়বে, দেখবে মনে থেকে যাবে। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। কিছু মনে রাখতে পারো বা রাখতে পারো, কোনো সমস্যা নেই। অন্তত বাংলাদেশ কার সঙ্গে সীমানা শেয়ার করেছে এটা মনে রেখো, বুঝতে পেরেছো? কারণ বাংলাদেশ পশ্চিমবঙ্গের একদম পাশে, তো এই জন্য পরীক্ষা খুবই দেয় যে বাংলাদেশ ভারতের কোন কোন রাজ্যগুলির সঙ্গে সীমানা শেয়ার করেছে সেগুলো মনে রাখবে। পশ্চিমবঙ্গ, তারপর হচ্ছে কি আসাম, মেঘালয়, ত্রিপুরা আর মিজোরাম। এই 5টা স্টেটের নাম কিন্তু ভালো করে মনে রাখবে, তোমাদেরকে বললাম। তারপর দেখো পাকিস্তান, গুজরাট, রাজস্থান, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, এগুলো মুখস্থ করতে হবে। নেপালের সঙ্গে কারা শেয়ার করছে দেখে নাও। আরেকটা দেখো মায়ানমার, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ। ভুটানের সঙ্গে সিকিম, পশ্চিমবঙ্গ, আসাম, অরুণাচল প্রদেশ, শ্রীলঙ্কা। তারপরে শ্রীলঙ্কার সঙ্গে কেউ শেয়ার করেনি, কারণ শ্রীলঙ্কা কাছাকাছি রয়েছে। এখানে কিরকম প্রশ্ন হয় আমি সব বলে দেবো। আফগানিস্তানের সঙ্গে জম্মু কাশ্মীর। এবার দেখো কিরকম প্রশ্ন হতে পারে এখান থেকে। এই স্লাইডে লাস্ট, তারপর আর পড়াবো না, নাহলে একদিনের বেশি হয়ে যাবে তোমাদের, তাহলে মনে থাকবে না। দেখো প্রশ্ন এখানে কিরকম হতে পারে। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে সর্বাধিক সীমানা শেয়ার করেছে? আনসার কি করবে বলো? বাংলাদেশ। ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্র? বাংলাদেশ, গুড। সেকেন্ড প্রশ্ন, ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্র সর্বনিম্ন সীমানা শেয়ার করেছে? কি হবে আনসার? আফগানিস্তান। আফগানিস্তান, গুড। ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্র আমাদের ভারতবর্ষের কোন তোমার স্টেটের সঙ্গে বর্ডার শেয়ার করেনি? কি হবে তখন আনসার? নেপাল। এই নেপাল, ঠিক করে বলো। নেপাল কি? উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম, এগুলো নেপাল না? শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা। হ্যাঁ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা কারোর সঙ্গে না, দেখো এইটা তো শ্রীলঙ্কা, দেখো গ্যাপ আছে। এখানে কি রয়েছে? পানামা খাল রয়েছে, এখানে রয়েছে কি পানামা খাল, বা আদম ব্রিজ রয়েছে, এখানে আদম ব্রিজ, ঠিক আছে, আদম ব্রিজ বা পানামা খাল রয়েছে, সব বলে দেবো, সব আছে। দেখো তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন হতে পারে যে আমাদের বাংলাদেশ আমাদের ভারতের কোন কোন স্টেটের সঙ্গে বর্ডার শেয়ার করেছে? মুখস্থ করবে, পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। ঠিক আছে, একদিনে হবে না কিন্তু, এগুলো এগুলো রেগুলার রিভিশন তবেই হবে। আর একটা পয়েন্ট পরীক্ষার জন্য, যে ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্রগুলি পশ্চিমবঙ্গের সঙ্গে সীমানা শেয়ার করছে? বলো, দেখো ভালো করে চারটা দেখো, যে বলো নিজেরা। বাংলাদেশ, বাংলাদেশ ভুটান, আর বাংলাদেশ একটা হলো, থেকে ভুটান হলো, নেপাল আর আছে, ভুটান বলো আছে। নেপাল আছে একটা, তিনটে হলো, নেপাল আর আছে। আর আছে আর আছে, আর নেই, আর নেই স্যার। তাহলে স্যার। বাংলাদেশ, নেপাল, ভুটান মনে থাকবে। তাহলে বাংলাদেশ, নেপাল, ভুটান
এরা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে সীমানা শেয়ার করেছে, আর বাকিরা কিন্তু করেনি। জিনিসটা ক্লিয়ার হয়েছে? এই টপিকের উপর যখন কালকে বা পরশু তোমাদের এমসিকিউ করাবো, তখন দেখবে কতটা গুলিয়ে যায়, পারবে না করতে। এতটা কালকে যেমন টেটের কোশ্চেন দেখেছো না, রোমান হরফের ছিল একদম অনেকগুলো অপশন, সেম কোশ্চেন দেয় এই টপিকটা থেকে, এত জটিল করে। তো এই জন্য ভালো করে পড়ে রাখবে, লিস্টটা ভালো করে পড়ে রাখবে। আর কি করবে বলো তো, আমি বলে দিই, যখন পিডিএফটা প্রিন্ট আউট করবে, তখন এই পিডিএফটাকে প্রিন্ট আউট করার পরে এটা জেরক্স করে নেবে। জেরক্স করার পরে নিজের ঘরের দেওয়ালে টাঙিয়ে রাখবে, মানে লাগিয়ে রাখবে, যাতে ঘুমানোর আগে পড়বো, মানে বাথরুম যাওয়ার আগে পড়বো, এরকম। এইভাবেই তোমাকে গভর্নমেন্ট জব পেতে হবে, আদারওয়াইজ পাবে না। তুমি যেখানে সবসময় থাকো সেখানে সব চিপকে চিপকে রাখবে। ঘরের দেওয়াল কালার করার দরকার নেই, পিডিএফ এর পেজ দিয়ে কালারফুল করে দাও। চাকরি পেতে গেলে রাত দিন পড়তে হবে, বুঝতে পেরেছো? স্যার পিডিএফ এর সাথে ম্যাপটাও দিয়ে দিবেন। হ্যাঁ, পিডিএফ এর সঙ্গে ম্যাপ তো থাকবে, কিন্তু যখন তুমি প্রিন্ট করবা না, তখন প্রিন্ট করবা, তখন এই ম্যাপ ভালো বোঝা যাবে না, ঠিক আছে? সেই জন্য তোমাকে কি করতে হবে, ম্যাপ কিনতে হয়, বা ম্যাপ যদি না কিনো তুমি গুগল থেকে ডাউনলোড করে মোবাইলের সঙ্গে মিলিয়ে মিলিয়ে পড়বে। যখন এগুলো প্রিন্ট আউট করবে, ছোট তো, তখন তুমি ভালো চোখে দেখতে পাবা না। ম্যাপ তো আমি দেবো পিডিএফ এ। ওকে, আজকে আমরা এই পর্যন্ত পড়বো, অনেক কিছু আছে, দেখো এগুলো অনেক আছে, না হলে তুমি নিতে পারবে না একদিনে, সব ভুলে যাবে। বলো, যেটুক পড়ালাম কারো ডাউট আছে? কারো ডাউট আছে বলো। এর আগের পেজটা যেটা পড়ালেন একটু ওটা বলে দিবেন তো, আমি তখন অফ হয়ে গেছিলাম। এটা এটা হ্যাঁ হ্যাঁ, এটাই। আচ্ছা দেখো, এটা তেমন কিছু না, ওই যে ভারতের 8টা প্রতিবেশী দেশ আছে, সেই নামগুলো দেখো। 8টা প্রতিবেশী দেশ নাম হচ্ছে কি, বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান। এই 8টি নাম রয়েছে। আর এখানে লেখা আছে সর্বাধিক রয়েছে কি বাংলাদেশ, আর সর্বনিম্ন রয়েছে কি আফগানিস্তান, এগুলো লেখা আছে। হ্যাঁ, আর বাকিগুলো সব ওইখান থেকে পেয়ে যাবা। ওকে, ঠিক আছে। আমাদের কিন্তু 31 তারিখ পর্যন্ত আমার তোমাদের ফ্রি ক্লাস হবে। কালকে তোমাদের অন্য স্যার ক্লাস নেবেন, আমাদের অনেকগুলো টিচার রয়েছেন, তোমাদের সবার ক্লাস নেবে। আর যদি তোমরা অ্যাডমিশন যদি কেউ নিতে চাও, তাহলে রেগুলার ক্লাস করতে পারবে। এখানে কিন্তু তোমরা ফুড এসআইয়ের জন্য ক্লার্কশিপ, মিসলেনিয়াস, পুলিশের জন্য যারা নিচ্ছ আপার প্রাইমারি, জিএনএম, এএনএম, প্রত্যেকের জন্য কিন্তু ক্লাস করানো হবে। আর তার মানে এটা নয় যে তুমি ফুড এসআই পড়বে মানে ফুড এসআই ক্লাস পাবে, তা না। একসঙ্গে তোমরা একই সাবস্ক্রিপশনে তোমরা কি কি ক্লাস করতে পারবে দেখে নাও। একই সাবস্ক্রিপশনে তোমরা ক্লাস করতে পারবে, ফুড এসআই ক্লাস করতে পারবে, পিএসসি ক্লার্কশিপের জন্য ক্লাস করতে পারবে, মিসলিনিয়াসের পাবে, পুলিশ কনস্টেবল পাবে, আর তোমরা পাবে কিসের জন্য, জিএনএম এএনএম এর জন্য পাবে। মানে শুধুমাত্র 250 টাকা পেমেন্ট করতে হবে প্রতি মাসে, তাহলে এতগুলো ক্লাস কিন্তু পরীক্ষার জন্য পড়তে হবে। আর যদি তুমি টেটের জন্য নিতে চাও, তাহলে কিন্তু টেটের জন্য আপার প্রাইমারি এবং প্রাইমারি দুটো আলাদা, ওটা তো আলাদা সিলেবাস, সেই জন্য ওটা আলাদা ব্যাচ। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একটা সাবস্ক্রিপশনে কিন্তু তোমরা প্রত্যেকটা ক্লাস করতে পারবে। এখানে কিন্তু আমাদের রেগুলার ক্লাস থাকবে, রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে পরে, লাইভ না দেখতে পারলে। আর সবসময় লাইভ ক্লাসই হবে, আর অন্যান্য টিচাররা রয়েছেন, তোমাদেরকে প্রতিদিন ক্লাস করানো হবে, সঙ্গে পিডিএফ, মক টেস্ট সবকিছু থাকছে। ওকে, আর মান্থলি ফিস থাকছে তোমাদের 250, মানে টোটাল মান্থলি মানে 4 মাসের মধ্যে কমপ্লিট করানো হবে, ঠিক আছে? মানে টোটাল তোমাদের ফিস জমা করতে হবে তোমাদেরকে 1000 টাকা, এর উপরে লাগবে না। যদি তোমাদের পরীক্ষা হতে যদি তোমাদের পরীক্ষা হতে 8 মাস লেগে যায়, তাহলে আর পয়সা লাগবে না, ওই 1000 টাকার মধ্যেই কমপ্লিট। তোমাদের 8 মাসই পড়াবো, কিন্তু তোমাদেরকে আর এক্সট্রা টাকা লাগবে না, ওই 4 মাস ফ্রিতে পড়বে তখন। বোঝা গেছে? ওই 8 মাস তখন তোমরা 4 মাস ফ্রিতে পড়বে, অর্থাৎ এক্সাম পর্যন্ত তোমাদের ফিস হচ্ছে 1000 টাকা, এক্সাম পর্যন্ত। এটা কিন্তু মাথায় রেখো। ওকে, চলো। স্যার এর জন্য এইটাতে ব্যাচ কবে যদি থেকে শুরু হবে? সাবস্ক্রিপশন নিই তাহলে আপারটা পড়া হবে পিএসসি কোনটা গো? ক্লার্কশিপের সাথে? আপারটা এখানে হবে? জিকেটা পেয়ে যাবা, যে ওই যে সোশ্যাল স্টাডিজ থাকছে না, ইতিহাস, ভূগোল, ইন্ডিয়ান পলিটিক্স, ওগুলো পেয়ে যাবা। কিন্তু ওই যে পেডাগজি, হ্যাঁ স্যার, ইংলিশ, ম্যাথ, ইংলিশ, তারপরে ধরো চাইল্ড সার্ভিস, ওগুলো পাবা না, ওগুলো টেটে ঠিক আছে। টেটে দিতে হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কারণ ওখানে সিলেবাস স্যার। আলাদা। বলো। স্যার বলছি টেটের জন্য ব্যাচ কবে থেকে শুরু হবে? 1 তারিখ থেকে, 1 তারিখ থেকে শুরু হবে, ঠিক আছে? আর টেটের ঠিক যা আছে। কোশ্চিন দেখেছো,
ঠিক আছে, টেটের যা কোশ্চেন দেখেছো আমি কিন্তু পড়িয়েছি তোমাদের, এবার তোমরা নিতে পারোনি। আমি সব টপিকগুলো তোমাদের পড়িয়েছিলাম, কিন্তু এই 2 মাস ক্লাস করে তোমরা পারবে না, এটা কথা বলবো। 2 মাস ক্লাস করে কখনো পারবে না, তোমাদেরকে অনেক বেশি ক্লাস করতে হবে, তবেই পারবা। কারণ অনেক ডেপথ লেভেল কোশ্চেন এসেছে। আর একটা জিনিস আমি দেখলাম, সব কিন্তু বিভিন্ন রাজ্যের সেটের কোশ্চেন এসেছে তোমাদের পরীক্ষায়। সিটেট কে ফলো করেনি, সেটের কোশ্চেন এসেছে পরীক্ষায়, সেটের সিলেবাস থেকে প্রশ্ন দিয়েছে, অনেক টাফ লেভেলের কোশ্চেন দিয়েছে। টপিক গুলো সেম, কিন্তু কোশ্চেনের প্যাটার্নটা ঘুরিয়ে দিয়েছে, যেটা তোমরা ধরতে পারোনি। কালকে তোমাদের পেডাগজির পেপারটা নিয়ে আলোচনা ডিসকাস করবো দিনের বেলায়, ঠিক আছে, বুঝিয়ে দেবো। ওকে, কারো ডাউট থাকলে এবার বলো, কিছু জানার থাকলে। পরের বছর কি এই প্যাটার্ন নিয়ে এবার কোশ্চেন আসবে? হ্যাঁ, এই প্যাটার্নই ফলো করবে, কারণ দিন দিন যত যাবে তত কোশ্চেন টাফই হবে, বুঝেছো? আর এরকম কোশ্চেন করলে ভালো, পাশের সংখ্যা কমবে, চাকরি পাওয়া যাবে। নাহলে গাদার গাদা পাস করে দেবে, চাকরি পাবে না। আর আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলি, শোনো, ভালো করে বলে দিই, পরীক্ষার সময় ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই বলে দেবো, যে আমি একটা জিনিস খেয়াল করলাম অনেকের কাছে, মানে জেনে, যে পরপর অ্যালফাবেটিক নাম নাম অনুযায়ী কিন্তু পরীক্ষা বসিয়েছে। ধরো তোমার নাম হচ্ছে রাজু, ঠিক আছে, তো রাজু যার সঙ্গে সঙ্গে নাম মিলেছে রাজু আর দিয়ে, তারা সবাই একই জায়গাতে বসেছে, ঠিক আছে। দেখো টেটের জন্য কত টাকা লাগবে, টেটের জন্য টোটাল 1 বছর পড়তে হবে, কারণ জানুয়ারি থেকে ডিসেম্বর পরীক্ষা হবে, জানুয়ারি টু ডিসেম্বর টোটাল ফিস হচ্ছে 1,000 টাকা। কারণ দেখো, একটা তুমি যদি অফলাইনে পড়তে যাও মাসে 500 টাকা করে নিবে, মানে অনেক টাকা লেগে যাবে। সেখানে 1,000 টাকা তোমরা পড়তে হবে, প্রথম 4 মাস পেমেন্ট করতে হবে 250 টাকা করে, তারপরে বাকি 6 মাস ফ্রিতে পড়বে, তখন আর টাকা পেমেন্ট করতে হবে না তোমাদের, ঠিক আছে। মানে একদম এক্সাম পর্যন্ত তোমাদেরকে পড়ানো হবে। আর প্রত্যেকটা রাজ্যের প্রশ্ন এবার প্র্যাকটিস করাবো, যাতে কোনো কোশ্চিন পরীক্ষা যেন বাদ না যায়। অনেক ডেপথ লেভেলে পড়াবো, ভাবা যায়নি যে এতটা ডেপথে দেবে, কারণ সবকিছুতে একটা লিমিট থাকে সিলেবাসে, তাই না? আমরা তো সিটেট কে ফলো করে পড়িয়েছি তোমাদের, কিন্তু এতটা ডেপথ কোশ্চিন দিয়েছে, আমরা বুঝতে পারিনি যে এতটা ডেপথ দেবে। আর এতটা ডেপথ দিলে তোমরা নিতেও পারতে না, তখন ভাবতে যে স্যার কি পড়াচ্ছেন, এত ডেপথ লেভেলে কোশ্চিন আসবে না। এবার বুঝতে পেরেছো কত ডেপথ লেভেলে দিয়েছে, সেইভাবেই আমরা প্রস্তুতি করাবো। বলো আর কিছু, স্যার বলো। স্যার আমি 2022 কোয়ালিফাই আছি, থেকে এবার পড়তে যদি অসুবিধা নাম্বারটা হবে। একটু কমে যায় কোনো প্রবলেম হবে কি? না, তুমি যদি এবার ফেলও করো তাও সমস্যা নেই, যখন ইন্টারভিউ দেবে তখন 2022-এর দিয়ে ইন্টারভিউ দেবে, ফেল করলেও কোনো সমস্যা নেই। আর যদি ঠিক বেশি আছে নাম্বার স্যার, পাও তাহলে 2023-টা দিবা, বুঝতে পেরেছো? ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, জানুয়ারি মাস থেকে পড়াবো, জানুয়ারি মাস থেকে একদম ডিসেম্বর পর্যন্ত তোমাদের টেটের ক্লাস হবে, পুরো 1 বছর ক্লাস স্যার করতে হবে, বলছি পুরো 1 নোটস বছর। গুলো স্যার পিডিএফ, স্যার নোটস গুলো প্রিন্টেবল ফর্ম দিলে হবে স্যার, মোবাইল থেকে পড়তে হ্যাঁ, অসুবিধা হবে। এবার প্রিন্ট আউট, এবার প্রিন্ট আউট দেবো, এবার প্রিন্ট আউট ফর্ম দেবো। এবার সবাইকে প্রিন্ট আউট করতে দেবো, ঠিক আছে, হ্যাঁ তোমাদেরকে স্যার, সবাইকে এবার print out- পড়তে খুব অসুবিধা হচ্ছিল স্যার। হ্যাঁ, এবার এবার সবকিছু রেডি আছে তো, এবার সব প্রিন্টিং ফরম্যাটে দেবো, সাইজটা ছোট করে দেবো যাতে প্রিন্ট আউট করে পড়তে পারো। আর একবার যে পিডিএফ গুলো তোমরা প্রিন্ট করতে পারতে না, সত্যি কথা বলতে পারতে না, কারণ এত মোটা মোটা ছিল না, প্রিন্ট আউট করলে অনেকগুলো পেজ লেগে যেত, বুঝেছো? এবার যাতে ছোট 10 পেজ 15 পেজ, মানে 5 পেজের মধ্যে চলে আসে, ছোট করে দেবো, প্রিন্ট আউট করে পড়তে পারো, বইয়ের যেমন লেখা থাকে সবগুলো স্যার প্রিন্ট আউট আগের করতে ওই হবে। নোটগুলো আমরা ড্রাইভে যেগুলো দিয়েছিলেন ওগুলো পড়তে ওইগুলোই পারবো তো, কারণ ওই ইন্টারভিউর সময় কাজে পড়তে লাগবে পারবে, তো। শোনো, পড়তে পারবে, ওইগুলোই কি ছোট করে তোমাদেরকে দেবো, ওগুলো তোমরা প্রিন্ট আউট করে নেবা, বুঝতে পেরেছো? মোবাইল থেকে পড়ার থেকে ছোট করে দেবো সাইজটা, মোবাইল থেকে পড়বা। হ্যাঁ স্যার। আর আরো কিছু অ্যাড করবো ওখানে, ওই পিডিএফ গুলো থাকবে না, ওখানে আরো অ্যাড করতে হবে, কারণ সিলেবাস দেখতে পাচ্ছ কত টাফ দিচ্ছে, সেজন্য আরো ডিফিকাল্ট জিনিস ভরবো। কথাটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, ক্লাস না সব স্যার, রাত্রে হবে, ক্লাস রাত্রে হবে। বলো। হ্যাঁ বলছিলাম যে ওখানে ওই নোটগুলো আর দেখতে পাবো কিনা ওটাই জিজ্ঞেস করছিলাম। পাবে, নোটস গুলো দেখতে পাবে, নোটস গুলো দেখতে পাবে, নোটস গুলো দেখতে হবে। কিন্তু তুমি বলো, নোটস পড়ে কি কাজ কাজ হবে? কোশ্চেন তো দেখলে 22-এর, 23-এর, নোটস পড়ে কি কাজ হবে? না স্যার, আমি টেটের জন্য বলছি না, বলছি আমার সামনে 22-এ যদি ইন্টারভিউ হয় তখন ওখানে অনেক কিছু তথ্য ছিল তো, সেগুলো কাজে লাগবে আমার, ওই জন্য জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, কোনো সমস্যা নেই, পড়িও, তুমি কোনো সমস্যা নেই, পড়িও, ঠিক আছে, পড়িও।
কিন্তু আশা করছি পিডিএফ পড়ে কাজ হবে না, এই যা কোশ্চেন দিচ্ছে পিডিএফ পড়ে কাজ হবে না। সপ্তাহে কটা করে ক্লাস হবে? সপ্তাহে আমাদের রেগুলারই ক্লাস আছে, রেগুলার ক্লাস হবে তোমাদের, রেগুলার রেগুলার প্রতিদিন ক্লাস আছে, প্রতিদিন ক্লাস হবে প্রতিদিন। আর কারোর ডাউট কিছু কথা বলার থাকলে বলো। ওকে, আর কারো কিছু জানার থাকছে বলো, এবার বল।